আজ পহেলা বৈশাখ। সকাল থেকে বাইয়া ভাবি বিকেলের অনুষ্ঠানের জন্য তোড়জোড় করছে। চেহারায় কিছুটা চিন্তার ছাপ, কিছু একটা নিয়ে খুবই চিন্তিত। দুপুরে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন হলো। প্রত্যেকটা আইটেম ভাবি নিজ হাতেই তৈরি করেছেন। সবাই একসাথে খাওয়া দাওয়াও শেষ করি। দুপুরের খাওয়ার পর ভাবি আমার রুমে আসে। ভাবিকে দেখে আমি বিছানায় হেলান দিয়ে বসি। ভাবি আমার সামনে এসে বসে বললেন, এখনো তৈরি হওনি? এই তো কিছুক্ষণ পরে বিকেল নামবে। আমি আর কি তৈরি হব ভাবি, শুধু ড্রেসটাই চেঞ্জ করব। আজ পহেলা বৈশাখ, নতুন বছরের সূচনা। আজ অন্তত একটু সাজগোজ করো। চাঁদের মতো মুখটা কেমন প্যাকাশে হয়ে আছে। ভাবি, যার জীবনটাই রঙহীন তার জন্য আবার কিসের বৈশাখ, কিসের বসন্ত? আমার জীবনের প্রতিটা রঙই তো সেদিনে প্যাকাশে হয়ে গেছে। যেদিন জেনেছি যাকে অন্ধের মতো বিশ্বাস করেছে সে আমার সাথে বেইমানি করেছে। হুর, অগ্নিকে একটা সুযোগ দেওয়া প্রয়োজন ছিল। একবার তার মুখ থেকে সবটা শুনতে পারতে। আমি তাচ্ছিলেন হাসি দিয়েই বলি, সুযোগ? কিসের সুযোগ দিতাম ভাবি, যেখানে সত্যিটা আমার চোখের সামনে স্বচ্ছ পানির মতো। ভাবি, তুমি যদি ভেবে থাকো আমি সত্যির কথায় বিশ্বাস করে ওনাকে ছেড়েছি, তাহলে তা ভুল। আমি সেই প্রথম থেকে অগ্নির আর অরণ্য নিয়ে সন্দেহ ছিল। আমি যতবার অগ্নির কাছে যেতাম অরণ্যকে অনুভব করতাম, কিন্তু বারবার নিজের মনকে এই বলে সান্ত্বনা দিতাম যে আমি ভুল। ভাবি, আমি নিশ্চয়ই অগ্নিকে সুযোগ দিতাম, নিজের দিক উপস্থাপন করার একটা সুযোগও দিতাম, যদি না জানতাম অগ্নি হচ্ছে অরণ্য। ভাবি, তুমি জানো না আমি অরণ্য নামটাকে কতটা ঘৃণা করি। আমি কতটা পড়েছি, কিভাবে নিজের দিন পার করেছি তা কেবল আমি জানি। একটা সময় ছিল আমি এই নামটাকে পাগলের মতো ছিলাম, এতটা যে মুহূর্তেই নিজের দুনিয়াদারির সব কিছু উজাড় করে দিতে পারতাম। কাউকে জেনে শুনে ভালোবাসায় এতটা পাগলামো থাকে না, যতটা না কাউকে না দেখে না জেনে ভালোবাসায় থাকে। আমি তার জন্য উন্মাদ ছিলাম, কিন্তু সে আমার সাথে কি করেছে? ধোঁকা দিয়েছে। আমার এত স্বপ্ন, ভালোবাসা গড় মুহূর্তেই চুরমার করে দিয়েছে। তারপর ও আমাকে তাকে সুযোগ দিতে বলো? কি করে দিব বলো? তুমি আমার জায়গায় থাকলে পারতে। ভাবি, সত্যি অগ্নির প্রথম ভালোবাসা, যা অগ্নি বিয়ের পরদিনে আমাকে জানিয়ে দিয়েছিল, সেখানে আমি কি করে তাকে সুযোগ দিতাম? যা আমি জানি অগ্নি নিজে আমাকে বলেছে, সেখানে তাকে মুখ থেকে দ্বিতীয়বার শোনার আর কোনো মানে হয়? আর আমার সাথে যা ছিল তা ক্ষণিকের মোহ। আমি তার কাছে পুতুল। আমার মন নিয়ে সে খেলতে পছন্দ করে, তাই আবারও তাই করলো। যদি সে জানতো তার সন্তান আমার গর্বে, তাহলে নিশ্চিত আমাকে নিজের কাছে আটকে রাখতো। তা কি শুধু নিজের সন্তানের জন্য? না হয় আমার দয়া করে, যা আমি চাই না। আবার ওনার প্রতারণার শিকার হতে চাই না। ভুল একবার করলে তা ভুল মানা যায়, কিন্তু বারবার একই ভুল করাটা মূর্খতা। আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে। এমনও হতে পারে ডেলিভারির সময় আমার মৃত্যু হতে পারে, কিন্তু যাই হোক না কেন আমি আমার সন্তানের উপর ওই লোকের ছায়া পড়তেই দিব না। ভাবি আমার হাতের উপর হাত রেখে বলে, হুর, এমন করে কথা বলছো কেন? ডেলিভারির সময় মৃত্যু হবে কেন তোমার? ভাবি, বলা তো আর যায় না কি থেকে কি হয়ে যায়। এসব কথা ভেবো না তো, সব ভালো হবে দেখো। তোমার কথাই যেন ঠিক হয়। আচ্ছা, এসব কথা এখন ছাড়ো। তুমি আজ শাড়ি পরবে, আমি আজ নিজ হাতেই তোমাকে সাজিয়ে দিব। ভাবি, তার কি দরকার আছে বলো? আর এখন সাজগোজ করতে আমার ভালো লাগে না। উফ, চুপ করে থাকো তো তুমি। দিন দিন একদম বুড়িদের মতো হয়ে যাচ্ছ। আমি বলেছি আমি তোমায় সাজিয়ে দিব, মানে আমি সাজিয়ে দিবই। উফ, ভাবি, তোমার জিদের সাথে কি আজ পর্যন্ত আমি পেরেছি বলো, যে এখন পারবো? ভাবি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। পরনে লাল সাদা জামদানি শাড়ি, চুলগুলো কার্ল করে ছাড়া, হালকা মেকআপ, কানে ভারী দুল। আয়নায় নিজের দিকে আমি তাকিয়ে আছি। এই 2 মাসে নিজেকে একদম হারিয়ে গিয়েছিলাম। আমার মধ্যে যে আমিটাকে হারিয়ে ফেলেছিলাম আমি। ভাবি কানের পিছনে কালো টিকা লাগিয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, কারো নজর যেন না লাগে। আমি উত্তরে মুচকি হেসে দেই। কিছুক্ষণের মাঝে বাড়ি থেকে রওনা হই। ভাইয়া ড্রাইভ করছে, ভাবি ভাইয়ার পাশে, আর আমি আর তানিন পিছনের সিটে বসে আছি। তানিন আমার গায়ে মাথা ঠেকিয়ে ফোনে গেম খেলছে। আমি বাহিরের দিকে তাকিয়ে আছি। সিলেটে 2 মাস ধরে এসেছি, এখনও ঘুরে দেখার সুযোগ হয়নি। মূলত বলতে গেলে ইচ্ছে করেই আমি বের হইনি। মনে অশান্তি থাকলে কোনো কিছুই আর ভালো লাগে না। এসব ভাবতে ভাবতে অনুষ্ঠানে পৌঁছাই। গাড়ি থেকে নামতে দেখি শত শত মানুষের ভিড়। সবাই খুব সুন্দর করে সাজগোজ করেছে। আশেপাশে অনেক কাপলও রয়েছে, হাতে হাত ধরে হাসছে। কি যে সুন্দর লাগছে। আমি মুচকি হেসে তানিনকে নিয়ে আশেপাশে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি। ভাইয়ার ভাবিকে একান্ত কিছু সময় কাটানোর জন্য স্পেস দিয়েছি। তানিন এটা ওটা নিয়ে উদ্ভট প্রশ্ন করেই যাচ্ছে আমায়।
আমি তানিনের কথায় কোনোভাবেই নিজের হাসি আটকাতে পারছি না। শব্দ করে করে হাসছি। তানিন বায়না ধরে রেশমি জিলাপি খাবে। আমি তানিনকে নিয়ে জিলাপির স্টলে যাই। কিন্তু হঠাৎই মনে হলো কে যেন আমার পিছু নিচ্ছে। ব্রু কুঁচকে এদিক ওদিক তাকাই, কিন্তু কেউ নেই। মনের ভুল ভেবে তানিনের দিকে তাকাই, কিন্তু বারবার একই অনুভূতি হচ্ছে, যেন কেউ আমাকে ফলো করছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ভাইয়া ভাবিকে আসতে ফোন দেই। কেমন যেন অস্বস্তি লাগছে আমার। আকাশটাও মেঘে কালো হয়ে আছে। ভাইয়া ভাবি আসতে ভাইয়াকে বলি, আমি গাড়িতে বসতে চাই। এখানে এত ভিড়ের মাঝে আমার ভালো লাগছে না। ভাইয়া গাড়ির চাবি আমার কাছে দিয়ে দেয়। আমি পার্কিং এরিয়ার দিকে পা বাড়াই। ঝড়ো হাওয়া ছেড়েছে। মনে হচ্ছে এক্ষুনি কালবৈশাখী ঝড় নামবে। আমি গাড়ির সামনে আসতে কেউ পিছন থেকে আমার চোখ বেঁধে দেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার হাত বেঁধে ফেলে আমাকে গাড়িতে উঠায়। আমি চিৎকে চেঁচামেচি করছি, কিন্তু আমার কথা লোকটার কানেই ঢুকছে না। কোনো সাড়া শব্দ করছে না। আমি বারবার জিজ্ঞেস করি কেন আমার সাথে এমন করছে, কি চাই তার, কিন্তু কোনো উত্তর নেই। আমি কোনো প্রকার জবাব না পেয়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগি। অবশেষে লোকটা আমার বাসার শেষ রাস্তা বন্ধ করে দেয়, আমার মুখও আটকে দেয়। আমি আঁচ করতে পারছিলাম লোকটা আমার পাশেই বসে আছে। আমাকে কোথাও বসিয়ে রেখেছে। মনে হচ্ছে এটা কোনো বিছানা। আমার চোখ মুখ হাত এখন সবই বাঁধা। কানে শব্দ আসছে। লোকটা আমার দিকে বোধহয় এগিয়ে আসছে। কিছুক্ষণ পর আমার গালে কারো স্পর্শ পেলাম। আমার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করছে। এই স্পর্শটা আমার অপরিচিত নয়, খুবই পরিচিত। আমার চোখ মুখ খুলে দেয়। সামনের লোকটাকে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। মাথা চক্কর মেরে ওঠে। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, অগ্নি। আমার শরীরে কাঁপুনি উঠে গেছে। আমি কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছি না। আমি রাগ ভয় সব মিলিয়ে থতমত গলায় বলি, কেন এসেছেন আপনি? কি চান আপনি? আমাকে ছেড়ে দেন। আমি এখনই বাসায় যেতে চাই। আমি আপনার চেহারাও দেখতে চাই না। আমি বাসায় যাব। আমি এসব কিছু বলতে বলতে কাঁপা পায়ে বিছানা থেকে পা নামাই। কিন্তু উঠে দাঁড়ানোর আগে অগ্নি আমার হাত শক্ত করে চেপে ধরে বসিয়ে দেয়। আমার মুখ শক্ত করেই চেপে ধরে। থমথমে আওয়াজে বলে, হুম, একটা কথাও বলবে না। আমি চুপ করে হাত পা গুটিয়ে বসি। আমার চোখ অগ্নির চোখে। আমার আজ এই চোখ দেখে ঘৃণার চেয়ে বেশি ভয় করছে। প্রচণ্ড ভয়। এই অগ্নিকে আমি কোনো দিনও দেখিনি। এ এক যেন অন্য অগ্নি, যে খুন করতেও দ্বিধাবোধ করবে না। আমার চোখ থেকে ভয়ে পানি ঝরছে। আমি আস্তে আস্তে পিছনে বিছানার সাথে মিশে যাচ্ছি। বাহিরে ঝড় উঠেছে। প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। রুমের ভিতর থমথমে পরিবেশ। অগ্নি এখনো আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি নত দৃষ্টিতে ঘৃণার স্বরে বলি, আমার হাত ছাড়ুন, আমি বাড়ি যাব। আমার কথায় অগ্নি গুরুত্ব না দিয়ে গাল চেপে মুখ উঁচু করেই বললেন, কি শাস্তি দিব তোমায় বলো তো? এই 2 মাস 6 দিন আমার কিভাবে কেটেছে তোমার কি কোনো আইডিয়া আছে? প্রত্যেকটা নিঃশ্বাসে আমি তিলে তিলে মরেছি, মরণ যন্ত্রণায় ভুগেছি। তোমার এই নিষ্পাপ চেহারার পিছনে যে এমন নিষ্ঠুর একটা রূপ আছে, তা তো আমার জানা ছিল না। আচ্ছা তাই নাকি? আমি নিষ্ঠুর? আর আপনি? আপনি কি দুধে তোয়া তুলসী পাতা নাকি? আপনি একটা প্রতারক। আমার সাথে বারবার প্রতারণা করেছেন। বিশ্বাসঘাতক। অগ্নির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রত্যেকটা কথা বললাম। অগ্নি আমার গাল স্লাইড করতে করতেই বলল, এই ঘৃণার দৃষ্টিতে আমার দিকে তাকিও না। তোমার এই দৃষ্টি আমার বুকে ছুরির মতো আঘাত করে। আমার বুক প্রতিটা সেকেন্ডে রক্তাক্ত হচ্ছে। আমার আপনার স্পর্শ আমাকে প্রতিটা সেকেন্ডের নরকের আগুনের মতো জ্বালাচ্ছে। আমার কথায় অগ্নি ক্ষেপে যায়। আমার হাত ধরে নিজের কাছে টেনে আনে। দাঁতে দাঁত চেপেই বলে, আমার স্পর্শ তোমাকে নরকের আগুনের মতো পোড়াচ্ছে? আর তুমি যে আমাকে এতগুলো দিন দুনিয়ার নরক দেখিয়ে দিয়েছ, তা কিছু না? বিনা দোষে আমাকে দিনের পর দিন তুমি শাস্তি দিয়েছ। আরে প্রতারক তো আমি না, তুমি আর তোমার বান্ধবী। তোমরা দুজন মিলে আমার জীবন ছেলেখেলা বানিয়ে দিয়েছ। আমি তাচ্ছিলের হাসি হেসে বলি, আপনার জীবন ছেলেখেলা কেন হবে? এখন তো আপনার ভালো থাকার কথা। নিজের ভালোবাসাকে খুঁজে পেয়েছেন। আপনাদের ভালোবাসার চিহ্ন দুনিয়াতে আসছে। আর কি প্রয়োজন বলুন? এই মেয়ে, তুমি কি বুঝো না কিছু? আমার কি প্রয়োজন তা কি তোমার জানা নেই? তো শোনো, আমার তোমাকে প্রয়োজন। আর কত ছলনা করবেন আপনি? সত্যি আমি জানি আপনি অরণ্য। কেন আমার সাথে এসব করলেন? কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন? আরে আমি যদি আপনার যোগ্যই না হই, তাহলে পরবর্তীতে আমাকে কেন কাছে টেনে নিলেন? অগ্নি আমার দিকে কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, কিছুক্ষণের মধ্যেই তোমার সব উত্তর তুমি পেয়ে যাবে। অগ্নি নিজের কথা শেষ করে কাউকে ফোন দিয়ে ভিতরে আসতে বলল। আমি ব্রো কুঁচকে অগ্নির দিকে তাকিয়ে আছি।
কি করতে চায় অগ্নি? সুপ্তি আমার সামনে বসে আছে। সুপ্তিকে দেখে পুরো গা গিন গিন করে ওঠে আমার। অগ্নির দিকে আমি রাগী দৃষ্টিতে তাকাই। কি চায় কি এই লোকটা? আমি এমনিতেই কম কষ্টে ছিলাম, নতুন করে কেন আমাকে আরও কষ্ট দিতে চায়? সুপ্তি আমার কাছে এসে আমার হাতের উপর হাত রেখে বলে, কেমন আছিস হুর? আমি ঝাটকা মেরে হাতটা সরিয়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে নেই। সুপ্তি আবারও বলে, হুর আমি জানি তুই আমাকে ঘৃণা করিস, আমি যা করেছি তার জন্য এটা স্বাভাবিক। আমি অগ্নি সুপ্তিকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, এসব কথা বন্ধ করো, যা বলতে এসেছ তাই বলো। সুপ্তি মাথা জগিয়ে বলল, হুর আমার সাথে অগ্নির কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না। না অগ্নি আমাকে কোনোদিনও ভালোবেসেছে। অগ্নি প্রথম থেকেই তোকে ভালোবেসেছে। সে প্রথম থেকে এখন পর্যন্ত অগ্নি শুধু তোকেই চেয়েছে। তোদের মাঝে আমি চলে এসেছি। তুই যখন অগ্নির কথা বলতি তখন অগ্নির প্রতি তোর কেয়ার ভালোবাসা দেখে আমি আকৃষ্ট হয়ে যাই। আমি আইডিতে তোর আর অগ্নির টেক্সট দেখে অগ্নিকে দেখার ইচ্ছে জাগে, তাই আইডি থেকে অগ্নির নাম্বার নেই। সেই নাম্বারের মাধ্যমে আমার এক ফ্রেন্ডকে দিয়ে অগ্নির পরিচয় বের করি। অগ্নির পরিচয় পার্সোনালিটি দেখে আমি অগ্নির প্রতি দুর্বল হয়ে পড়ি। মনে মনে অগ্নিকে পাওয়ার জিদ ধরে বসি। সেদিন পয়লা বৈশাখে অগ্নি তোর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তার আগে আমি সেই জায়গায় পৌঁছাই। অগ্নিকে বলি আমি তার পরিচান। অগ্নি বিশ্বাস করতে বাধ্য ছিল, কারণ আইডির প্রোফাইল পিক আমার হাতের ছিল। নতুন এক মিথ্যে বানোয়াট কাহিনী বলেছে আমার বান্ধবীদের সাথে আমার ঝামেলা হয়েছে, আর ওই আইডি আর ওই নাম্বার আমার বান্ধবীর। সে বান্ধবীর যদি অগ্নির সাথে আমার সম্পর্ক আছে তা জানে, তাহলে আমার বাড়িতে বলবে, আর বাড়িতে খুব ঝামেলা হবে। অগ্নি আমার কথা মতো অগ্নি তো অরণ্য আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়, আর সিমও চেঞ্জ করে ফেলে। আমি আমাদের কমন ডিজেবল করে ফেলি। তারপর জানতে পারি তুই খুব অসুস্থ। যখন তোর সাথে দেখা করতে আসি দেখি তুই অগ্নিকে পাওয়ার জন্য তখনও চটপট করছিস, তাই আননোন নাম্বার থেকে তোকে মেসেজ করি। তুই অগ্নিকে ভুল বুঝে আস্তে আস্তে সরে আসিস। আমি সত্যির কথায় স্তব্ধ হয়ে আসি। মানুষ এত ক্রিমিনাল মাইন্ডের কী করে হতে পারে? ও মানুষ নাকি অমানুষ? আমি নিজেকে সামলে নেই। আজ আমি পুরো ঘটনা জানবো। আমাকে শক্ত হতে হবে, সব কিছু জানতে হবে। আমি চোখে পানি মুখে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলি, যদি তাই হয় তাহলে কেন বিয়ের আগে বাড়ি ছেড়ে পালালি? সব তো তোর মন মতোই হচ্ছিল, তাহলে কেন সব ছেড়ে গেলি? সত্যি কিছুক্ষণ চুপ থাকলো, বলতে শুরু করলো, অগ্নির পরিচান তো সেজেছিলাম, কিন্তু তা তো হতে পারিনি। আমি অগ্নির সাথে কথা বলার সময় বারবার ধরা পড়ে যাচ্ছিলাম। কোনোভাবেই তার সাথে মানিয়ে নিতে পারছিলাম না। দিন দিন অগ্নির সন্দেহ বাড়ছিল, আর আমাদের মধ্যে প্রবলেম বাড়ছিল। অগ্নি পরিবর্তন লক্ষ্য করতে পারছিল। আমি কোনো না কোনো মিথ্যে বাহানা বলে কাটাতাম, কিন্তু মিথ্যে বেশি দূর যায় না। আস্তে আস্তে অগ্নির প্রতি আমার অনীহা চলে আসে। বিরক্ত হচ্ছিলাম। এরই মাঝে ইন্টার এক্সাম শেষ হয়। আমি একটা ট্যুর থেকে চিটং শহরে যাই। সেখানে পরিচয় হয় রাদীপ চৌধুরীর সাথে। আমি আবার নতুন করে তার মোহে পড়ে যাই, তার প্রেমে পড়ি, তাকেও আমার প্রতি দুর্বল করি। আমি জানতাম রাদীপ বিবাহিত, কিন্তু তারপরও নিজের আবেগ সামলাতে পারি না। একটা সম্পর্কে জড়িয়ে যাই। ঢাকায় ফেরার পরও রাদীপের সাথে আমার যোগাযোগ হয়। কোনো এক কাজে রাদীপ ঢাকায় আসে, আর তখন আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তার কিছুদিন পর হঠাৎ রাদীপ আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। আমি যোগাযোগ করার চেষ্টা করলে রাদীপ আমাকে ইগনোর করে। আমি এসবে রেগে রাদীপের স্ত্রীকে সব জানাই, যা জানার পর রাদীপের স্ত্রী আত্মহত্যা করে, যার পর রাদীপ আমার উপর অনেক ক্ষেপে যায়। আমার সাথে পুরোপুরিভাবে যোগাযোগও বিচ্ছিন্ন করে ফেলে। আমিও রাদীপের উপর রেগে অগ্নির সাথে সম্পর্কে আবারও জড়াই। অগ্নিকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে বলি। অগ্নির জিদের কারণে সবাই রাজি থাকলেও আদ্রিতা আন্টি আমাকে পছন্দ করতো না, আমার সাথে খুব কড়া আচরণ করতো। হঠাৎই বিয়ের সপ্তাহ আগে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট, আর ততদিনে খুব দেরি হয়ে গিয়েছে। অগ্নি বা আদ্রিতা আন্টি কেউ কখনোই বাচ্চাটাকে মেনেই নেবে না। আমি কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে পালিয়ে চিটংয়ে রাদীপের কাছে চলে যাই। রাদীপও এই বাচ্চা মেনে নেয় না। আমি রাদীপকে মিডিয়ার ভয় দেখালে রাদীপ মান সম্মানের ভয়ে আমাকে আটকে রাখে। আমি রাদীপের বন্দি হয়ে থেকে যাই। সময় কাটে, কিন্তু রাদীপের অত্যাচার বাড়ায়, আমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করে। আমি একদিন সুযোগে পালিয়ে আসি, ঢাকায় বাবা মায়ের কাছে যাই। তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই কোনো উপায় না পেয়ে অগ্নির কাছে সাহায্যের জন্য আসি। অগ্নির অফিসে দেখা করার জন্য যখন যাই তখন হঠাৎই অসুস্থ হয়ে যাই। অগ্নি আমাকে হসপিটালে অ্যাডমিট করে। আমি হসপিটালে জানতে পারি অগ্নি সব সত্য জানতে পেরেছে। আমি অগ্নির কাছে ক্ষমা ভিক্ষা চাই, পা ধরে কান্নাকাটি করি। অগ্নির কাছ থেকে জানতে পারি অগ্নি এখনও তোকে জানায়নি যে অগ্নি অরণ্য, কারণ তুই অগ্নিকে বিশ্বাস করবি না।
তাই আমি অগ্নির বলি যে আমি তোকে সব সত্যি বলবো। অগ্নি আমার উপর দয়া করে আমাকে বনানীর তার ফ্ল্যাটে থাকতে দেয়। অগ্নি আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, যার জন্য সে চিটংয়ে যাচাইয়ের জন্য যাচ্ছিল। আমি তা জানতাম। সেদিন আমার মনে নতুন এক লোভের জন্ম হয়। আমি নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আরও একবার নিজের চাল চালি। কেয়ারটেকারকে টাকা দিয়ে তোকে ফোন দেওয়াই। হসপিটালের পেপারসগুলোতে টাকা পে করে অগ্নি শুধু সাইন করেছিল, কিন্তু আমি স্বামীর নামের জায়গায় অগ্নির নাম দিয়ে দেই। তুই যখন আসিস তোকে সব মিথ্যে বলি। এইটুকু বলেই সুপ্তি থামে। আমার চোখ থেকে তখন শুধু পানিই ঝরছে। মানুষ এতটা স্বার্থপর হয় কি করে এতটা জঘন্য হয়? আমি অগ্নির দিকে তাকানোর সাহস পাচ্ছি না। কিভাবে তাকাবো? আমি যে নিকৃষ্ট কাজ করেছি, তাকে বিনা দোষে এতগুলো দিন শাস্তি দিয়েছি। অগ্নি তো আমার মতো প্রতারণার শিকার হয়েছে। অগ্নির দিকে তার চোখে তাকিয়ে আছে, অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। সুপ্তির প্রতি রাগ ঘৃণাতে আমার হাত পা কাঁপছে। আমি মাথা নিচু করে কান্না করছি। দরজা খোলার শব্দ কানে আসতে আমি মাথা তুলে তাকাই। দরজার দিকে তাকিয়ে থম মেরে যাই। দরজায় দাঁড়ানো লোকটা অন্য কেউ না, আরশির বাবা। কিন্তু আরশির বাবা এখানে কি করছে? দরজায় দাঁড়ানো লোকটা অন্য কেউ না। লোকটি ভিতরে এসে বসে, আমাদের দিকে অপরাধী দৃষ্টিতে তাকাই। আমি লোকটাকে প্রশ্ন করলাম, আপনি আরশির বাবা, তাই না? লোকটি আমার কথায় চমকে ওঠে, আমাকে বিস্মিত স্বরে বলে, কিন্তু আপনি কি করে চিনেন? নিশীথের বিয়েতে আমার আরশির সাথে পরিচয় হয়েছিল, কিন্তু আপনি এখানে, মানে ঠিক বুঝতে পারলাম না। লোকটি মাথা নত করেই বললেন, আমি রাদীপ চৌধুরী, যার সাথে সুপ্তির সম্পর্ক ছিল। আপনার জীবনের এত ঝড়ঝাপটার জন্য কোথাও আমি দায়ী, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। আমি এসবের মাঝে কোথাও না কোথাও দায়ী। এত পাপ করেছি যে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। এ পাপের ফল আমি পাচ্ছি। আমার কুকার্যের জন্য আজ আমার সন্তান মা হারা হয়েছে। আমার সবচেয়ে বড় ভুল ছিল সুপ্তির ফাঁদে পা দেওয়া। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ে লিপ্ত হয়েছি। বারে অন্যায় করেছি নিজের স্ত্রীর সাথে। যখন তা বুঝতে পারি তখন তা অনেক দেরি হয়ে গেছে। সুপ্তি আমাকে ধমকে দেয়। একসময় আমার সাথে না পেরে আমার স্ত্রীকে সবটা জানিয়ে দেয়, যা শুনে আমার স্ত্রী দিশা আত্মহত্যা করে। সারাটা জীবন তিলে তিলে মরার সাজা আমাকে দিয়ে যায়। যতবার নিজের সন্তানের চেহারা আমি দেখি, ততবার আমার সব পাপের কথা মনে করে দেয়। সুপ্তিকে কোনো দিন আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তবু অগ্নির কথায় আর সুপ্তির গর্ভে সন্তানের কথা চিন্তা করে ভেবেছিলাম মেনে নিব, কিন্তু তা সম্ভব না। যে মেয়ে নিজের উপকারের মূল্য দিতে পারে না, সে কি করে আমার সন্তানের মা হবে? এই মেয়ে কোনো ভালো মানুষই হবে না, কোনো কিছু ডিজার্ভই করে না। এই মেয়ে স্বার্থপর আর খুবই হিংস্র। আমার আজ এখানে আসার কারণ আপনার আর অগ্নির মধ্যে সব ভুল বুঝাবুঝি ঠিক হোক। সুপ্তির উপর একদম বিশ্বাস করা যায় না। এই মেয়ে খুবই হিংস্র, যে কোনো সময় নিজের স্বার্থের জন্য পাল্টে নিতে পারে, মিথ্যে কথা বলতে পারে। কাউকে খুন করতেও এই মেয়ে দ্বিধাবোধ করবে না। আমি রাদীপ চৌধুরীর প্রত্যেকটা কথায় মাথা নিচু করে চুপ করে শুনছি। সত্যি নিজের চোখে জল ফেলছে, অনুতাপ মুখে স্পষ্ট ফুটে উঠেছে। সত্যির দিকে ঘৃণা করার চোখে তাকিয়ে বললাম, তুই এতটা নিকৃষ্ট কি করে হতে পারিস? জি, এত অন্যের জিনিসের প্রতি কেন তোর লোভ? এতটা কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলি? কি এমন করেছি যার জন্য তুই এত কিছু করলি? এতদিন আমি অগ্নিকে দোষারোপ করেছি, বিনা দোষে তাকে শাস্তি দিয়েছি। তুই যা দেখিয়েছিস তা বিশ্বাস করেছি, কিন্তু সত্যি তো অন্য কিছু ছিল। তুই অনেক চেষ্টা করেছিস, কিন্তু আমার থেকে আমার ভাগ্য ছিনিয়ে নিতে পারিসনি। তোর শত চেষ্টার পরেও আমরা একসাথে হয়েছি। ভাগ্য আমাদেরকে এক করেছে। সত্যি বলতে ভাগ্যের উপর কারো জোর চলে না, না তোর আর না আমার। তুই ঘৃণার যোগ্য। তুই কখনো ভালোবাসার ডিজার্ভই করিস না। তুই একটা বাচ্চা থেকে তার মাকে কেড়ে নিয়েছিস। তোর জন্য একটা সংসার ভেঙে গেছে, অন্য ভাঙার রাস্তায় ছিল। আমার সন্তান তার বাবা থেকে সারা জীবনের জন্য দূরে থাকতো। অগ্নি নিজের সন্তান হারাতো, আর আমি সারা জীবন একটা ভুল বুঝাবুঝি নিয়ে অগ্নির সাথে অন্যায় করে যেতাম। তোর জীবনে কোনো দিনও সুখ হবে না। তুই সারাটা জীবন জ্বলবি। এতগুলো মানুষের অভিশাপ তোর উপরে। সত্যি আমার কথায় হাউমাউ করে আমার কান্না ধরে আমার পা ধরে জড়িয়ে বলে, আর অভিশাপ দিস না রে আমাকে। আমি এমনিতেই প্রত্যেকটা মুহূর্তে জ্বলছি, প্রত্যেকটা সেকেন্ড আগুনে পড়ছি। এতগুলো মানুষের অভিশাপ বৃথা যায়নি। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। যে সন্তানের ভবিষ্যতের জন্য তোর সংসার ভাঙতে চেষ্টা করেছি, জন্ম দেওয়ার সময় সেই সন্তান হারিয়েছি, নিজের পরিবার হারিয়েছি। আজ আমি পথে পথে ঘুরি। এর চেয়ে বড় আর আমার জন্য কী শাস্তি হতে পারে বল? আমি আমার সব কিছুই খুঁয়েছি। আর অন্যদিকে মুখ ঘুরিয়ে বলি আমি,
সুপ্তি, আমি তোর চেহারাও দেখতে চাই না। তুই এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যা। তোর মুখ দেখলেও আমার গা গিনগিন করে। তোর সাথে যা হয়েছে তা আল্লাহর তরফ থেকে তোর শাস্তি ছিল। তোর শাস্তি আমরা কেউ কি করে দিব? তুই যা করেছিস তার শাস্তি উপরালাই দিবে। মনে রাখিস, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। সত্যি কিছুক্ষণ আমার দিকে শীতল চোখে তাকিয়ে থেকে হতাশ মুখ নিয়েই ফিরে যাই। পুরো রুম পিনপতন স্তব্ধতা বিরাজ করছে। রাদীপ চৌধুরী আমাদের দুজনের দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে বলেন, আমার তাহলে এখন যাওয়া উচিত। অগ্নি রাদীপের সাথে হাত মিলিয়ে বললেন, ধন্যবাদ মিস্টার রাদীপ চৌধুরী, আমার একটা ফোন কলে চিটং থেকে সিলেটে আসার জন্য। ধন্যবাদ কেন, আমার তো আসারই ছিল। আজ আপনাদের জীবনে যে পরিস্থিতিতে আছে তার সাথে কোথাও না কোথাও আমি জড়িত আছি। নিজের মনের বোঝা কমানোর জন্য হলেও আমার আসতে হতো। আশা করি আবারও দেখা হবে। রাদীপ চৌধুরী দরজার কাছে যেতে আমি পিছন থেকে ডাক দেই। রাদীপ চৌধুরী থেমে যায়। পিছনে ফিরে আমার দিকে ব্রু কুঁচকিয়ে তাকাই। আমি দু কদম এগিয়ে গিয়ে বলি, এসবের মাঝে আপনারও অন্যায় ছিল। আপনি আরশি আর আরশির মায়ের সাথে অনেক বড় অন্যায় করেছেন। যা করেছেন তা তো আর সংশোধন করা যাবে না, কিন্তু আপনি চাইলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন। আরশির মায়ের সম্মান দিতে পারে, এতে অন্তত তার আত্মা শান্তি পাবে। আমি কি বলতে চাইছি আপনি কি বুঝতে পেরেছেন মিস্টার চৌধুরী? রাদীপ চৌধুরী মলিন হেসেই বলে, জি মিসেস খান, আমি আমার পুরো জীবনের দিশা স্মৃতি নিয়েই কাটিয়ে দিব। আমার জীবনে অন্য কোনো নারীর ছায়া থাকবে না। আর একটা কথা মিস্টার চৌধুরী, আরশিকে কখনো অবহেলা করবেন না। বাচ্চাটার ভালোবাসার প্রয়োজন, বাচ্চাটার স্নেহের প্রয়োজন। মেয়েটা বড়ই একা, দেখবেন কখনো যেন কোনো কষ্ট না পায়। আমি খেয়াল রাখবো আরশিকে, তার জীবনের সবটা খুশি দেওয়ার জন্য। এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য আমার মেয়ের খুশি। আর আপনাদের অনেক অনেক অভিনন্দন আপনার আগামী জীবনের জন্য। রাদীপ চৌধুরী মুচকি হেসে বেরিয়ে চলে যায়। অদ্ভুত এক রহস্যময় চরিত্র লোকটার, কিন্তু যেমনই হোক না কেন লোকটা কথাগুলো খুবই সচ্ছল, কাছের মতোই পরিষ্কার। আমি চুপচাপ অগ্নির পিছনে দাঁড়িয়ে আছি। বাহিরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, যা কাছের ভিতরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। অগ্নি দৃষ্টি বাহিরের দিকে। আমি মাথা নত করে অগ্নির পিছনে দাঁড়িয়ে আছি। কোথা থেকে যে কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না। অন্যায় তো আমার, খুব বড় অন্যায় করে ফেলেছি। অগ্নির সামনে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। ক্ষমা চাওয়াটা আমার অপরাধের সামনে তুচ্ছ। আমি কাঁপা কাঁপা হাত অগ্নির কাঁধে রাখতেই অগ্নির সামনের দিকে তাকিয়ে শীতল গলায় বললেন, হুর, তোমাকে কোনো কিছু বলতে হবে না। আমি তোমার উপর রেগে নেই। আমার কেবল নিজের উপরই আফসোস হচ্ছে। আমার ভালোবাসার জোর এতই কম ছিল কি যে তুমি আমাকে একটাবারও জিজ্ঞেস করাটাও উচিত মনে করনি? তুমি রাগ জেদ অভিমান করে একটাবার আমার কাছ থেকে ফোন করে জানতে চাইতে, আমার কাছ থেকে জবাব চাইতে, আর তুমি তা না করে আমাকে সোজা শাস্তি দিয়ে দিলে। হুর, আমার কি জানার অধিকার ছিল না আমার সন্তান আসছে? আমি কি এতই অযোগ্য? তুমি আমাকে এত অযোগ্য মনে করো? তোমার জীবনে কি আমার কোনো মূল্য নেই? আমি রেগে নাই তোমার উপর, তা আমি পারবো না, তুমি আমার জান। কিন্তু নিজের উপর নিজের খুবই আফসোস হচ্ছে যে আমি এতদিনে তোমার এতটুকু বিশ্বাস অর্জন করতে পারিনি। অগ্নির কথায় আমার বুকটা ভেঙে চড়ে কান্না আসছে। নিজেকে কোনোভাবেই আমি আটকাতে পারছি না। আমার অপরাধবোধ আমাকে করে করে খাচ্ছে। আমি ছুটে গিয়ে অগ্নিকে পিছন থেকে জড়িয়ে ধরি, কান্নায় ভেঙে পড়ি। আমি খুব শক্ত করে অগ্নিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছি। অগ্নি আমার দিকে পিছনে ফিরে আমার দুগালে নিজের হাত স্পর্শ করে। আমি তখনও চোখ বন্ধ করে কাঁদছি। অগ্নি আমার চোখের পানি মুছে দিয়ে নিজের বুকের মাঝে খুব শক্ত করে আবদ্ধ করে বলে, তোমাকে নিয়ে আমি করবোটা কি বলো তো সুন্দরী? তোমার দিকে যতবারই তাকাই একটা রাগী জেদি বাচ্চা মেয়েকে দেখতে পাই। এই বাচ্চা মেয়েটা কি করে বাচ্চার মা হচ্ছে আমি তো তাই বুঝি না। এভাবে কান্না করছো কেন? আমি কি মরে গেছি? অগ্নির কথায় আমি আরও জোরে জোরে কান্না করতে শুরু করি। অগ্নি আমার চুলের ভাঁজে আঙুল ডুবিয়ে দিয়ে বলে, একদমই কান্না করবে না লক্ষ্মীটি আমার, প্লিজ এভাবে কান্না করো না, তাহলে যে আমারও ভীষণ কষ্ট হচ্ছে পরিজান। এতদিন পর মিলনে তিথি এসেছে, তুমি এখনও কান্না করবে? আমি আপনাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, অবিশ্বাস করেছি। আমি ভালো না, একদম ভালো না, খুব বাজে। আমি আপনাকে শুধু কষ্টই দিয়েছি, কখনো আপনার মতো ভালোবাসতে পারিনি। আমাকে আপনি যা শাস্তি দিবেন আমি সব শাস্তি মাথা পেতে নিব। অগ্নি দু হাতে আমার গাল চেপে ধরে কপালে ঠোঁট ঠেকিয়ে বলে,
একদম না। আমার পরিজন খুব ভালো, শুধু মাঝে একটু বোকামি করে। কিন্তু যেমনই হোক না কেন, আমি আমার পরিজনকে খুব ভালোবাসি, খুব। আর রইল শাস্তির কথা, তা তো অবশ্যই প্রাপ্য। তবে বেডে বসে আছি, অগ্নি আবার কোলে মাথা রেখে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঘুমানোর আগে হাজারটা চুমু খেয়েছে পেটে। পেটে মুখ দিয়ে বাবুর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে। শত পাগলামো কথা ওনার। এই 2 মাসে পুরো পাগল হয়ে গেছে, আমার সাথে কোনো কথা নেই। যত কথা ওনার বেবির সাথে। আজ খুব সুখ পেয়ে গেছি। নতুন করে আমার জীবন হয়েছে। এতটা দিন শুধু শ্বাস নিচ্ছিলাম। আজকে যেন আমার দেহে প্রাণ ফিরে এসেছে। অগ্নি গভীর ঘুম দিয়েছে, যেন কতকাল পর শান্তিতে ঘুমাচ্ছে। এই 2 মাসে অগ্নির চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। চোখের নিচে কালো দাগ, বোঝাই যাচ্ছে কতটা রাত নিদ্রাহীনভাবে কাটিয়েছে। হাতে কাটা ছাড়া দাগগুলো বলে দিচ্ছে নিজেকে কতটা শাস্তি দিয়েছে। পাগলামো সব সিনেমায় অতিক্রম করেছে। বিরহ ব্যথা হয়তো এটাকেই বলে। অগ্নি এমন হাল দেখে বুকটা ছিঁড়ে যাচ্ছে। আজ আমার জন্যই অগ্নির এই দশা। হীরাকে কাজ ভেবে আমি দূরে ঠেলে দিয়েছি। নিজের মাঝে আজ প্রতিজ্ঞা করলাম, কোনো দিন আর নিজে থেকে নিজের ভালোবাসার মানুষটাকে দূরে যেতে দিব না। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে থাকবো। হোটেলের পুল সাইডে টেবিলে বসে আছি। অগ্নি রিসিপশনের সাথে কথা বলছে, ভাইয়া অগ্নির সাথে। কিছুক্ষণ পর ডাকার উদ্দেশ্যে রওনা হব। তানিন পুলের সামনে খেলছে। ভাবি আমার সাথে বসে আছে। ভাবি আমার গালে হাত রেখে বলে, আজ তোমার চেহারায় এক অন্যরকম খুশি দেখতে পারছি। চেহারার সৌন্দর্য ফুটে উঠেছে। এতটা দিন এই রূপ, এই হাসি কোথায় ছিল শুনি? ভাবে এই হাসির কারণ যে অগ্নি। আমার রূপ, সুখ, খুশি সব কিছুই যে অগ্নিকে ঘিরে। ভাবি তুমি ঠিকই বলেছিলে, আমার অগ্নির কথা শোনার দরকার ছিল। যদি তখন অগ্নিকে একটা সুযোগ দিতাম, তাহলে কোনো ভুল বুঝাবুঝি হতো না, না আমাদের মাঝে কোনো দূরত্ব আসতো। ভালোবাসার প্রথম ধাপ বিশ্বাস, যা আমি কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি অনেক আমার ভুল। কোনো দিনও অগ্নি আমার মাঝে ভুল বোঝাবুঝি হতে দিব না। ভাবি আমার গাল টেনে দিয়ে বলল, বুঝলে ননদি, অগ্নি তোমাকে অনেক চায়, তোমাকে খুব ভালোবাসে। এতটা হয়তো কেউ কাউকে ভালোবাসে না। প্রথম যখন অগ্নি তোমার ভাইয়াকে ফোন করে তোমার সাথে কথা বলতে চায়, তোমার ভাইয়া মুখের উপর চাপ মানা করে দেয়। আমাদেরও ভুল ধারণা ছিল অগ্নি সম্পর্কে। কিন্তু পরে অগ্নির পাগলামোতে রাজি হয়েছি দুজন। যা পাগলামো করেছে, আল্লাহ পারছিল না তোমাকে উড়ে এসে নিয়ে যেতে। কিন্তু ভাবি অগ্নি কি করে জানলো আমি যে এখন সিলেটে আছি? তোমার মনে আছে সেদিন তোমার ভাই যখন মিটিং করছিল? হ্যাঁ ভাবি, সেখানে অগ্নির কোম্পানির লোক ছিল। অগ্নির সাথে আমাদের নতুন প্রজেক্ট শুরু হয়েছে। আর অগ্নির এমপ্লয়ি ছিল যে অগ্নিকে তোমাকে এখানে থাকার খবর দিয়েছে। অগ্নি সে রাতেই আমাদের সাথে যোগাযোগ করে। তোমার জিত সম্পর্কে আমাদের ধারণা আছে। যদি তুমি এসব শুনে এখান থেকে চলে যাও, তাই আমি আর তোমার ভাইয়া ডিসাইড করি তোমাকে আর অগ্নিকে সামনাসামনি দেখা করে, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। তাই তো জোর করে তোমাকে বৈশাখী মেলায় তোমাকে দিয়ে যাই। ও, তাই তো বলি, সেদিন লোকটাকে এমন চেনা চেনা লাগছিল কেন? অগ্নির অফিসে দেখেছি, মনে করতে পারিনি। যাই বলো হুর, অগ্নি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে, একদম পাগলের মতো। দোয়া করি তোমাদের সংসার সুখের হোক। আমরা যেন বছর বছর গুড নিউজ পাই। আমি লজ্জায় মাথা নামিয়ে হেসে বলি, ও ভাবি তুমিও না, শুধু লজ্জা দাও। আহারে, আমার লজ্জাবতী লাজুক লতা। অগ্নি আসতে ভাইয়ার ভাবিকে বিদায় জানাই। আসার সময় তানিন খুব কান্না করেছে। ভাবিও অনেক আবেগী হয়ে পড়েছিলেন। এতদিন একসাথে থেকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল, কিন্তু অগ্নির বুকের গভীরতা সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। মানুষ পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন, নিজের বাড়ির মতো শান্তি স্থান কোথাও নেই। আজ এতদিন পর নিজের বাড়ি ফিরে খুব শান্তি লাগছে। বড় একটা শ্বাস ছেড়ে বিছানায় হেলান দিয়ে চোখ বুজে থাকলাম। ফিরার সাথে সাথে হিয়া, আপু, মামা মামির কাছে অনেক জবাব দিতে হয়েছে। সবাই প্রথমে খুব রেগেছিল, কিন্তু পরবর্তীতে সবাই ক্ষমা করে দিয়েছে। এই কয়েকদিন রুমের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। কিছু কিছু ফার্নিচার নতুন আনা হয়েছে। আমি চোখ খুলে তাকাই, আশেপাশে সব কিছুতে চোখ বুলিয়ে দেখছি। পুরো রুম জুড়ে আমার ছবি। নিশ্চয়ই অগ্নি এসব করেছে। এতটা ভালো কি কেউ কাউকে ভাসতে পারে? কিছুক্ষণের মাঝে অগ্নি রুমে আসে, সোজা ফ্রেশ হতে চলে যায়। খানিক পর অগ্নি হাতে তোয়ালে নিয়ে বের হয়ে আসে। অগ্নিকে দেখে আমি বিছানা থেকে উঠে পরিপাটি হয়ে বসি। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। হয়তো এতদিনের দূরত্বের কারণেই লজ্জার সৃষ্টি। আর চোখে অগ্নির দিকে তাকিয়ে দেখে অগ্নি আমার দিকে এগিয়ে আসছে। অগ্নি আমার সামনাসামনি বসে আমার দিকে ওনার নিখুঁত চাহনি নিক্ষেপ করছে। আমি ডোক গিলে আবার বাঁকা চোখে অগ্নির দিকে তাকাই।
অগ্নি একপাশে এসে আমার গালে হাত ছুঁয়ে বলে, এত লজ্জা? লজ্জায় লাল হয় তোমাকে যে আরও কত সুন্দর লাগছে তুমি কি জানো? আমি যে কন্ট্রোললেস হয়ে যাচ্ছি, তুমি বুঝতে পারছো কি? অগ্নির কথায় লজ্জায় মাথায় নিচু করে এদিক ওদিক তাকাচ্ছি। এই লোক লজ্জা দেওয়ার কোনো সুযোগই হাতছাড়া করে না, বদলোক একটা। অগ্নি আমার কাছে এসে আমার ঘাড়ের একপাশ থেকে চুল সরিয়ে সেখানে নিজের থুতনি ঠেকে চোখ বন্ধ করে আমার গায়ের সুবাস নিজের ভিতরে টেনে নিচ্ছে। আমি কাঁপা কাঁপা হাত পা নিয়ে চোখ বুজে নিজের কাঁপুনি শান্ত করার চেষ্টা করছি। হঠাৎ অগ্নি মাতাল স্বরে কানে আসে, এতটা দিন তোমার গায়ের এই মিষ্টি সুবাস খুব মিস করেছি। তোমার ছবি দেখে এতটা দিন কাটিয়েছি। তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করত, শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে রাখতে ইচ্ছে করত, কিন্তু তুমি আমার কাছে ছিলে না। আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই হুরহীন অগ্নি মরে যাবে। আমি দুহাতে অগ্নিকে নিজের সাথে জড়িয়ে ধরি। অগ্নির কানের কাছে মুখ নিয়ে আওয়াজে বলি, এই হুরু যে অগ্নিহীন প্রাণহীন, ওয়াদা করছি কোনো দিন আপনার থেকে দূরে যাব না। আপনার পরিজান তার অরণ্যের মাঝে সারা জীবন বিলীন থাকবে। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। অগ্নি সলসল চোখে আমার দিকে তাকিয়ে কপালে গভীর করে ঠোঁট ছোঁয়ালো। সন্ধ্যায় বাড়িতে নিশীথ, উৎস ভাইয়া, শেফাত, তানবীর ভাইয়া আসে। আজ রাতটা তারা এখানেই থাকবে। মামা মামি কিছুক্ষণ পূর্বে বেরিয়েছে। আজ সবাইকে একসাথে দেখে ভীষণ শান্তি লাগছে। এতদিন যেন নিজেকে জেলখানায় বন্দি মনে করে রেখেছিলাম, আজ মন খুলে হাসতে পারছি। কাছের মানুষগুলোর কেয়ার, ভালোবাসা সব কিছু থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছিলাম। রাতের দিকে ছাদে আড্ডা বসেছে। অগ্নি, আবির ভাইয়া, উৎস ভাইয়া এক পাশে, অন্য পাশে আমি, নিশীথ, হিয়া আপু। নিশীথ কথার মাঝে মজার চলে বলে, ও মাই গড ভাবি, তুমি হুট করে কিভাবে গায়েব হয়ে গেলে? আর ফিরার পর এত বড় সারপ্রাইজ পাবো কল্পনাও করতে পারিনি। কেন খুশি হওনি? পুপি হবে? অফকোর্স ভাবি, খুশি মানে আমি তো মহা খুশি। বাড়িতে নতুন সদস্য হাসছে। হিয়া ভাবি আমাদের রাজপুত্র দিয়েছে, আর তুমি একটা রাজকন্যা দিবে বলে বাবুর কপালে চুমু দেয়। নিশীথের কথায় হেসে উত্তর দেই, বাহ কি ডিমান্ড, কিন্তু আমার যে একটা রাজপুত্রই চাই, একদম তার বাবার মতো। হিয়াবু বড় বড় চোখ করে হেসে বললেন, না বোন, বাবার মতো হওয়ার দোয়া করিস না। বাবার যা রাগ জিদ, যদি সেলো এমন হয় তুই তো শেষ, হুর ফিনিশ। আমি হিয়াপুর কথায় অবাক হয়ে বলি, ও মাপু, তুমি দেখি আজ তোমার দেবরের সাইডে না নিয়ে উল্টো দেবরের বদনাম করছো। তোমার শরীর টরিল ঠিক আছে তো? শেফা বলে ওঠে, করবে না তো কি করবে? অগ্নিভাইয়া যা করেছে এই 2 মাস, মাই গড, আমি এমন বউ পাগল কোনো দিনও দেখিনি। সারা দিন পর যখন তোকে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরত, সব ভাঙচুর করতো। কতবার হসপিটালে ভর্তি হয়েছে। সত্যি অগ্নিভাইয়া তোকে পাগলের মতোই ভালোবাসে। তুই যা করেছিস একদম ঠিক করিসনি। তুই তো সব জানিস, শক্তি যা করেছে সব কিছুর পর আমার ঠিক থাকতে পারিনি। আর বোকামির বশে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু আমার শিক্ষা হয়ে গেছে। আর কোনোদিনও এমন কিছুই করব না। নিশ্চিত পরিস্থিতি এমন থমথমে হতে দেখে আওয়াজ করে বলে ওঠে, বাপি এসব ছাড়ো তো। এটা বলো, তুমি এমন বোকামি কি করে করতে পারো? তোমার প্রেগনেন্সি 3 মাস চলাকালীন তুমি প্রেগনেন্সি চেক আপ করিয়েছ? সিরিয়াসলি? তুমি এই যুগের মেয়ে তো, নাকি টাইম মেশিন দিয়ে আদিম যুগ থেকে এসেছ? আজকালকার মেয়েরা 6 সপ্তাহ চলাকালে বুঝতে পারে তারা প্রেগনেন্ট ছিল, চেক আপ করায়। ফুপি মারা যাওয়ার পর তোমার লক্ষণ দেখে আজ করতে পেরেছিলাম তুমি প্রেগনেন্ট। তোমাকে চেক আপ করাতে বলেছিলাম, কিন্তু তুমি কি করলে? খামখেয়ালি। ঠোঁট উল্টে বললাম, ইয়ার এভাবে লজ্জা দিও না তো। আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। আর ওই কয়েক মাসের এত তোড়জোড়ে মাঝে বিষয়টা মাথা থেকে একদমই চলে গিয়েছিল। এখন তুমি আর বেবি ঠিক আছো তো? আমি নিশীথের কথায় শোকটন রোগ গিলে উত্তর দেই, একদম ঠিক আছি। এমন সময় অগ্নি আওয়াজ কানে ভেসে আসে। পিছনে তাকিয়ে দেখি প্লেট ভরা ফ্রুটস নিয়ে একগাল হেসে দাঁড়িয়ে আছে। ইস, কি যে সুন্দর হাসি! আমার ঠোঁট একে প্রসারিত হয়ে যায়। অগ্নি ঠোঁটে হাসি ঝুলিয়ে বললেন, গার্লস, কী নিয়ে কথা হচ্ছিল? নিশীথ অগ্নির কথায় হেসে জবাব দেয়, তোমার বউয়ের বোকামি নিয়ে আলোচনা হচ্ছিল। অগ্নি আমার দিকে চোখ রেখে বলে, আমার বাচ্চা বউ একটু একটু বোকামি করে, তা আমি জানি, কিন্তু এখন আবার কি বোকামি করেছে? এখন না, আগেরকারই। তোমার নিশীথ কিছু বলতে নিলে আমি মুখ চেপে ধরি। নিশ্চিত আগের কথাই বলবে। ভাই বোন সব লাগামহীন, শুধু আমার লজ্জা ফেলার সুযোগ খোঁজে। ই আল্লাহ, তুমি এদের সুবুদ্ধি দান করো। অগ্নি আমার লজ্জা মাখা মুখ দেখিয়ে হেসে আমার পাশে এসে বসলো। আমার সামনে ফ্রুটসের প্লেট রেখে বলল, বিকেলে নাস্তাটা কমপ্লিট করনি। যা খেয়েছিলে সব বমি করে ফেলেছ, সবগুলো শেষ চাই। কাঁদো কাঁদো চেহারা করে বললাম, এটা কেমন আত্মসার?
অগ্নি আমার কপালে চুমু দিয়ে বললেন, তোমার হেলথের জন্য খেতে হবে, সবটা যেন শেষ হয়। আমি মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে দেখি হিয়া আপু নিশ্চিত শেফা নিচের দিকে তাকিয়ে হাসছে। আমি তো লজ্জায় শেষ। এই লোকটা আমাকে লজ্জায় মেরে ফেলবে। এমন কেন উনি? একদম বেপরোয়া। ওনার ভালোবাসার কোনো তুলনাই হয় না। অগ্নির ভালোবাসার সীমাহীন, অপুরন্ত বেপরোয়া। সাদা তুষারে ঢাকা এক পাহাড়ে দাঁড়িয়ে আছি। সব কিছু সাদা, যেন প্রকৃতির বাহারি রঙের উপর কেউ সাদা রং ঢেলে দিয়েছে। আসমান থেকে তুষার বৃষ্টি ঝরছে। সাদা রঙে প্রকৃতি যেন অদ্ভুত সৌন্দর্যময় রূপ ধারণ করছে। আমার চোখের ঠিক সামনে অগ্নি দাঁড়িয়ে আছে। তার কোলে এক ফুটফুটে বাচ্চা। বাচ্চাটার চোখ জোড়া খুবই গভীর, আলোর মতো জ্বলজ্বল করছে। অগ্নির পরনে কালো কাপড় আর চোখে অশ্রুর বিন্দু। আমি মুচকি হেসে অগ্নির দিকে দু কদম বাড়তেই প্রকৃতি এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। হঠাৎ চারদিকে কালো অন্ধকারে ঢেকে যায়, শোকের ছায়া নেমে আসে। আমি আপ্রাণ চেষ্টা করছি অগ্নির দিকে যাওয়ার, কিন্তু কোনোভাবেই তার কাছে পৌঁছাতে পারছি না। পিছন থেকে কেউ যেন আমার হাত ধরে রেখেছে। আমি গাড় গড়িয়ে দেখে মা দাঁড়িয়ে আছে, আমাকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি ছাড়ানোর হাজার চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না। আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি অনেক কান্নাকাটি করছি, কিন্তু আমার কোনো কথাই মা কানে নিচ্ছে না। আমাকে একদম পাহাড়ের কিনারায় নিয়ে আসে, নিজের সাথে নিয়ে ঝাঁপ দেয়। আমি অগ্নি বলে সজোরে চিৎকার করি। আমি চোখ বন্ধ করে চিৎকার করে কান্না করছি। অগ্নির গলার স্বর কানে আসতে আমি চোখ খুলে তাকাই। অন্ধকারে হালকা ড্রিম লাইটের আলোতে অগ্নির ভয়ার্ত চেহারা দেখা যাচ্ছে। আমি হুট করে অগ্নিকে জড়িয়ে ধরে আবার কান্না করে দেই। একসময় হিসকে উঠে যায়। আমি ধীরে ধীরে অগ্নির বুকের সাথে মিশে যাচ্ছি। প্রচণ্ড ভয় করছে। অগ্নির বুকের ভিতর আশ্রয় নিলে হয়তো এই ভয় নিবারণ হতো। অগ্নি আমার পিঠে হাত বুলিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছি না। অগ্নি আমার কাঁধে বেশ কয়েকটা চুমু দিল। চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? আমি অগ্নিকে জড়িয়ে ধরে হ্যাঁ বোধক মাথা নাড়াই। অগ্নি আমাকে জড়িয়ে বেডের পাশে ব্রেড ক্রস থেকে পানির গ্লাসটা নিয়ে আমার দিকে এগিয়ে দেয়। আমি একটুকে পুরো পানিটা শেষ করি। অগ্নি আমার চোখে জল মুছে দিয়ে বলল, চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও। আমি অগ্নির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। অগ্নি আবারও বলল, নাও না। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নেই। চোখ খুলে অগ্নির দিকে ভীতু চোখে তাকাতেই অগ্নি আমার কাছে আমার কপালে বেশ কিছু চুমু এঁকে দেয়। আমি চোখ বন্ধ করে অগ্নির প্রত্যেকটা স্পর্শ অনুভব করি। অগ্নি আমার কপালের সাথে কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষতে ঘষতে বলে, কিচ্ছু হবে না, আমি তোমার সাথে আছি তো। তোমার কিছু হতেই দিব না। সর্বদা তোমার সাথে থাকবো। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সবটা দিয়ে তোমার হেফাজত করব। আমি অগ্নির বুকে মাথা রাখি। অগ্নি বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। আলতো হাতে আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আমি অন্যমনস্ক হয়ে আছি। অগ্নি টি শার্টের কিছুটা অংশ খুব শক্ত করে নিজের মুঠোয় ধরে আছি, যেন মুঠো হালকা হলে আমি অগ্নির থেকে দূরে চলে যাব। সে রাত আর ঘুম হলো না। অগ্নিও আমার সাথে সারাটা রাত জাগলো। ফজরের আজানে বিছানা ছেড়ে উঠে নামাজ আদায় করিনি। বারান্দায় রেলিং ধরে দাঁড়াই। এখনও ভোরের আলো ফুটেনি চারদিকে। এখনও আবছা অন্ধকারে মোড়ানো। আমি উদাসীন দৃষ্টিতে বিশাল আকাশের দিকে তাকিয়ে আছি। সূর্য কি সুন্দর করে রাতের আধার কাটিয়ে নতুন দিনের সূচনা করছে। কিন্তু আমার জীবনে কি নতুন দিনের সূচনা হবে, নাকি সোনালি দিনের সূচনার আগেই জীবন কালো মেঘে ছেয়ে যাবে? সেই ভয়ঙ্কর স্বপ্নের অর্থ কী ছিল? কেন দেখেছি অগ্নি আমাকে শেষ বিদায় জানাচ্ছে? এতদিন পর আমার জীবনে সব ঠিক হচ্ছে, নতুন করে সব শুরু হচ্ছে। সবেমাত্র সুখে ছোঁয়া লেগেছে। তবে কি অসুখ জীবনের শেষ সুখ এখানেই সমাপ্তি হবে? ভয় অনিশ্চয়তা বুকটা ভার হয়ে আছে। অগ্নির স্পর্শে আমার ধ্যান ভাঙে। অগ্নি পিছন থেকে নিজের বাহুডোরা আবদ্ধ করে নিয়েছে। কানের কাছে পিস পিস করে বলে, কি ভাবছ? রাতে সে ভয়ঙ্কর স্বপ্ন নিয়ে? এর অর্থ কী ছিল? কি এমন স্বপ্ন যা আমার পরিজনকে এতটা বিরক্ত করছে? দেখেছি আমরা এক মনোমুগ্ধকর অপরূপ সুন্দর পাহাড়ের উপর আছি। আপনার কোলে একটা নূরের মতো ছোট্ট শিশু আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। এতে ভয় পাওয়ার কি আছে? এটা তো ভালো স্বপ্ন। এখানেই তো শেষ না। তারপর হঠাৎ চারদিক কালো হয়ে গেল। আপনার চোখে অশ্রু। মা আমাকে টেনে ওনার সাথে নিয়ে পাহাড়ের কিনারায় যাচ্ছে। তারপর আমাকে নিয়ে হুট করে পাহাড় থেকে ঝাঁপ দেয়। আমার কথা শেষ হতে অগ্নি আমাকে তার দিকে ফিরায়। তখনও আমার হাত পা ভয়ে কাঁপছে, চোখে জল বের করছে। অগ্নি আমার দুগালে আলতো করে হাত রেখে বলল, পরিজান, শান্ত হও। এটা শুধুমাত্র একটা খারাপ স্বপ্ন। আমরা সারাদিন যা নিয়ে ভাবি তা আমাদের মন আর মস্তিষ্ককে স্টোরি ক্রিয়েট করে, যা বিশ্রামের সময় আমাদের মস্তিষ্ক দেখায়।
এটা খুব খারাপ স্বপ্ন, যার সাথে আমাদের জীবনের কোনো সম্পর্ক নেই। এসব নিয়ে চিন্তা করে মন খারাপ করো না। তোমার এখন হাসি খুশি থাকার সময়। সবসময় হাসি খুশি থাকবে কেমন? আমি পলকে ঝাপটে হ্যাঁ বোধক ইশারা করি। অগ্নি আমাকে নিজের বুকে জড়িয়ে নেয়। আমি মুচকি হেসে অগ্নির বুকের বাঁ পাশে হাত রাখি। অগ্নি আমার কানের পিছনে চুল গুজি দিয়ে বলল, ভিতরে চলো, নাস্তা রেডি করে দাও। আমি মাথা তুলে অগ্নির দিকে অবাক চোখে তাকিয়ে বলি, এখনও তো সবাই ঘুমে, এত সকালে নাস্তা তৈরি করলো কে? শম্পা? কেন ম্যাম, আমাকে কি চোখে পড়ে না? আমি বিষম খেয়ে বলি, আপনি নাস্তা রেডি করেছেন? আপনি? ইয়েস পরিচান। অগ্নি, আপনি কি পাগল? শুধু শুধু কষ্ট করে এসব কেন করছেন? এখনও তো নাস্তার টাইমই হয়নি, আর আমার ক্ষুধাও লাগেনি। তুমি ডিস্টার্ব ছিলে, সারা রাত জেগেছো, ঘুমাওনি। তাই ভাবলাম আমার পরিজনকে ছোট একটা সারপ্রাইজ দেওয়া যাক। এতে যদি আমার পরিজনের মন সামান্য একটু ভালো হয়। অগ্নি, আপনি সত্যি সত্যি পাগল। হুম, আর তা শুধু তোমার জন্য। এখন ভিতরে চলো, নাস্তা করে নাও। আমি ভিতরে যেতে হা হয়ে তাকিয়ে থাকি। অগ্নি খুব সুন্দর করে ব্রেকফাস্ট সাজিয়েছে। একটা প্লেটে 2টা চিকেন স্যান্ডউইচ, পাশে টমেটো কেচাপ দিয়ে স্মাইলি ইমোজি ড্র করা। ছোট জগে একটা অরেঞ্জ জুস, অন্যটায় গ্রেপ। একটা প্লেটে ফ্রুটস কাটা, এখনই হয়তো বাগান থেকে ছিঁড়ে এনেছে। সব কিছু পরিপাটি সুন্দর করে সাজানো। আমি মুগ্ধ চোখে তাকিয়ে আছি। এই মানুষটা এমন কেন? ওনার সব কিছু এত সুন্দর পরিপাটি, আর ওনার ভালোবাসা তো লাজবাব। অগ্নি আমার দিকে তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে অপরাধীর ভঙ্গিতে বলল, সরি, আসলে বেশি কিছু করতে পারিনি। তোমার পছন্দ হয়েছে তো? আমি আচমকাই অগ্নিকে জড়িয়ে ধরে তার গালে কয়েকটা চুমু খেয়ে নিই। অগ্নি আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি অতি আনন্দ স্বরেই বলি, অগ্নি, আমার খুব 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 পছন্দ হয়েছে। আপনি এত সুন্দর সারপ্রাইজ দিয়ে আমার দিনটা স্পেশালি করে দিয়েছেন। তো এবার ব্রেকফাস্ট করে নাও, আমরা মর্নিং ওয়াকে যাব। মর্নিং ওয়াক? হুম, এখন থেকে প্রতিদিন দুজনে একসাথে মর্নিং ওয়ার্কে যাব। তোমার আর বেবির জন্য খুবই উপকারী। আমি উত্তরে মুচকি হাসি। অগ্নি আর আমি একসাথে নাস্তা করে মর্নিং ওয়ার্কের জন্য রেডি হই। জুতার ফিতা বাঁধতে গিয়ে পড়ি মুশকিলে। কোনোভাবে নিচু হয়ে জুতার ফিতা বাঁধতে পারছি না। পেটে চাপ পড়ছে। ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেই। মন খারাপ করে মাথা নিচু করে বসে থাকি। এমন সময় পায়ে কারো স্পর্শ পাই। তাকিয়ে দেখি অগ্নি। আমার পায়ে ধরতে আমি পা সরিয়ে বলি, কি করছেন? পায়ে ধরছেন কেন? স্বামীদের স্ত্রীর পায়ে ধরতে নেই। অগ্নি আমার কথা কানে না নিয়ে নিজের মতোই কাজ করে যাচ্ছে। আমার পায়ে জুতো পরিয়ে ফিতে বেঁধে দেয়। আমার চোখে চোখ রেখে বলে, স্ত্রীর সব রকম সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য করা স্বামীর দায়িত্ব, আর আমি আমার দায়িত্ব পালন করছি। সারা জীবন তোমার দাস হয়ে থাকতেও রাজি আমি, সুন্দরী। কথা শেষ করে আমার দু হাতে নিজের ঠোঁট স্পর্শ করে আমি খুশিতে চলচল চোখে তাকিয়ে আছি। এত ভালোবাসা পেয়ে নিজেকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবতী স্ত্রী মনে হচ্ছে। অগ্নির এই অন্তহীন ভালোবাসা আমাকে পাগল করে দেয়। কে বলেছে স্বর্গদূর? আমার জন্য তো স্বর্গ এই দুনিয়াতেই। আমার অগ্নির মাঝে আমার স্বর্গ। যদি পৃথিবীর প্রতিটা পুরুষ তার স্ত্রীকে এভাবে ভালোবাসত। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করছি। অগ্নিও কিছুক্ষণ পূর্বে বাড়ি ফিরেছে। অগ্নি নিজের পুরোটা সময় আমাকে দেয়। আমি অগ্নির পাশের চেয়ারে বসে আছি। খাবারের গ্রানে মাথা বন বন করছে। ভিতরে যা আছে সব বেরিয়ে আসতে চাইছে। কিছুই মুখে তুলতে পারছি না। যা খাচ্ছি সবই বেরিয়ে আসতে চাচ্ছে। পেটটাও গুড়গুড় করছে। আমি কোনো রকম নাক মুখ চেপে ধরে আছি। অগ্নি আমার প্রত্যেকটা কাজ খুব গভীরভাবে খেয়াল করে। আমার এমন অবস্থা দেখে অগ্নি জিজ্ঞেস করে, কি হয়েছে হুর, খাচ্ছ না কেন? খারাপ লাগছে? টেবিলে সবার দৃষ্টি আমার দিকে। আমি মুখ থেকে হাত সরিয়ে চোখ মুখ স্বাভাবিক করার চেষ্টা করে বললাম, না কিছু না, খাচ্ছি। অগ্নিকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে জোরপূর্বক মুখে হাসির রেখা টেনে এক লোকমা মুখে তুলি। অগ্নি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের খাবারে ধ্যান দেয়। 2-3 লোকমা মুখে তুলতে আমার খারাপ লাগা শুরু করে দেয়। ভিতরে সব কিছু বলকাতে শুরু করে। যতটুকু খেয়েছে সব উপরের দিকে চলে আসছে। টেবিল ছেড়ে তাড়াতাড়ি উঠে বেসিনের দিকে যাই। যতটুকু খেয়েছি সব বেরিয়ে আসে। অনবরত বমি হচ্ছে। আমার নাজেহাল অবস্থা। ততক্ষণে অগ্নিও এসে গেছে। আমাকে পিছন থেকে এসে ধরে। আমি পুরো শরীরের পর অগ্নির উপর ছেড়ে দিই। ক্লান্তিতে চোখ বুজে আসছে। অগ্নি আমার মুখ পরিষ্কার করে কোলে তুলে রুমে নিয়ে যায়। রুমের বিছানায় শুইয়ে দিয়ে আমার পাশে আধা শোয়া হয়ে বসে। আমি তখন অগ্নির শার্ট শক্ত করে জড়িয়ে ধরে আছি। মুখটা অগ্নির বুকের মাঝে লুকানো। অগ্নি আমার গালে আলতো করে স্লাইড করছে। আমি নিবু নিবু চোখে অগ্নির মুখের দিকে তাকাই। অগ্নির চেহারা স্পষ্ট চিন্তার ছাপ, কপাল কুঁচকানো। তুমি, খুব খারাপ লাগছে। তুমি ঠিক আছো?
আমি চোখের পাতা চাপটি উত্তর দেই, ঠিক আছি। কথা বলার মতো শক্তি পাচ্ছি না। শরীর প্রচণ্ড দুর্বল লাগছে। আমি বুঝতে পারছি আমি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছি। এমনটা তো হওয়ারই ছিল। ভবিষ্যতের চিন্তা মাথায় আসতে বুকটা অজানা ভয়ে নাড়া দেয়। দুশ্চিন্তা আর শারীরিক দুর্বলতায় গায়ে আর সায় দিচ্ছে না। আমি এবার চোখ বুজে অগ্নিকে আগের চেয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করি। এই বুকটাই আমার সবচেয়ে শান্তির স্থান। যদি এই মানুষটা আমার কাছে থাকে, সব ধরনের লড়াই আমি করতে পারবো, হোক তা মানসিক বা অন্য কোনো। অগ্নি আমার সবচেয়ে বড় শক্তি। আমার যখন অগ্নির বুকে প্রশান্তি আর ভয় নিবারণের কাজ করছিলাম, অগ্নি তখন আমার চিন্তায় অস্থির। আমি জানি ঘুম ভাঙার পর আমার অনেক প্রশ্নের জবাব দিতে হবে। ঘুম ভাঙে বিকেলে শেষ প্রহরে। অন্ধকার নেমে আসছে। মাগরিবের না আজান এখনও দেয়নি। আমি ছোট ছোট চোখ করে তাকিয়ে দেখি অগ্নি আমার খুব কাছে নিখুঁত চাহনিতে আমাকে দেখছে। রুমে এসি চলছে। অগ্নির খোসা খোসা দাড়িতে আলতো হাতে স্পর্শ করি। মলিন হেসে নিচু স্বরে বলি, এভাবে কি দেখছেন? অগ্নি আমার হাতের তালুতে চুমু দিয়ে আলতো করে নিজের মুঠোবদ্ধ করে। অগ্নির গভীর চোখ জোড়া ভয়, যা স্বচ্ছভাবে ফুটে আছে। অগ্নি আমার দিকে তখনও আগের দৃষ্টিতে তাকিয়ে। আমি আবারও প্রশ্ন করলাম, কি বলবেন না? অগ্নি ভাঙা স্বরে জবাব দিল, হুর, আমার না ভয় হচ্ছে, প্রচণ্ড ভয়। মনে হচ্ছে তুমি আমার থেকে দূরে চলে যাবে। আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আমার শুধু তোমাকে চাই। তোমার শরীরে দিন দিন এই অবনতি আমার ভয় বাড়ছে। অগ্নি, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি ঠিক আছি। না হুর, তুমি ঠিক নেই। তুমি ভেবেছ তোমার শরীরে দুর্বলতা আমার চোখে পড়ছে না? আমি স্পষ্ট দেখতে পারছি তুমি প্রচুর অসুস্থ। গলা ভেঙে যাওয়া, এমন ঘন ঘন বমি, ঘুমের সময় এভাবে ঘেমে যাওয়া, এগুলো কি স্বাভাবিক? অগ্নি, প্রেগনেন্সির সময় এসব স্বাভাবিক। প্রেগনেন্সির সময় মেয়েদের ঘ্রাণ শক্তি প্রখর হয়, যার ফলে কোনো রকম তৈলাক্ত খাবার বা অতিমাত্রা ঘ্রাণযুক্ত জিনিসের কারণে এমন বমি হয়। গর্ভাবস্থায় একজন নারীর শরীরে প্রতিদিনে 1 বছরের তুলনায় বেশি ইন্ড্রোজেন হরমোন ক্ষরণ হয়, যার কারণে অতিরিক্ত ঘাম হয়, পায়ে পানি আসে। এসব কিছু অস্বাভাবিক কিছু না। যতই স্বাভাবিক হোক না কেন, আমার মন বাঁধছে না। 7টার দিকে যাচ্ছে চেক আপের জন্য। তুমি রেডি থেকো। অগ্নির কথায় আমি চিন্তিত হয়ে পড়ি। ভয় আরও বেড়ে যায়। ভীত স্বরে বলি, অগ্নি, আপনি শুধু শুধু টেনশন করছেন। চেক আপ করতে হবে কেন? আমি তো ঠিক আছি। চেক আপ না করা পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। ওকে, তাহলে ঠিক আছে। আমি আর হিয়া আপু গিয়ে চেক আপ করে আসবো। হুম, তোমার সাথে আমি যাব। আমি তোমার সুস্থতার কথা ডক্টরের মুখ থেকে শুনে নিশ্চিত হতে চাই। তা না হলে আমার মন অশান্ত থাকবে। অগ্নি, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আমি আর আপু সব ম্যানেজ করতে পারবো তো? তুমি কেন আমার সাথে ডক্টরের কাছে যেতে চাইছো না? ইজ এভরিথিং ওকে? তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ বা লুকাতে চাইছো? আমি শুকনো ডোক গিলে বলি, না না, একদমই না। কি লুকাবো? কিচ্ছু লুকাচ্ছি না। কথাটা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে উঠে বসি। অগ্নি আমার দিকে সন্দেহযুক্ত দৃষ্টিতে তাকায়। ডক্টর আন্টির সামনে বসে আছি। আমার হাত পা ঘেমে আসছে। টেনশন কপালেও ঘাম জমেছে। আন্টি আমার রিপোর্টগুলো চেক করছে। চেহারায় চিন্তার আভা। কিছুক্ষণ পর আমার দিকে হতাশ চোখে তাকায়। অগ্নি আমার পাশে বসে আছে। অগ্নি চিন্তিত স্বরে আন্টিকে জিজ্ঞেস করেন, আন্টি সব ঠিক আছে তো? আন্টি হতাশ স্বরে বললেন, অগ্নি, কিছু ঠিক নেই। অবস্থা খুব একটা ভালো না। কথাটা শুনে অগ্নির চেহারার রং পাল্টে যায়। অগ্নি থতমত গলায় বলল, আন্টি প্লিজ বিস্তারিত বলুন, আমার ভীষণ ভয় হচ্ছে। অগ্নি, হুরের প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশন আছে। অগ্নি, আমি এখন যা বলবো খোলাখুলিভাবে বলবো। তোমার সবটা জানা দরকার। আমি প্রথম থেকে হুরের ট্রিটমেন্ট করছি। হুরের পাস্ট মেডিকেল রিপোর্ট সম্পর্কে সব কিছু আমার জানা। হুরের কিছু প্রবলেম ছিল, যার ফলে আমি হুরের ট্রিটমেন্ট করি। মেডিসিন কোর্স দিয়েছিলাম। প্রবলেমটা এমন ছিল যে হুরের মা হওয়ার চান্স 50% ছিল। আল্লাহর অশেষ কৃপায় হুর প্রেগনেন্ট হয়েছে। কিন্তু এই প্রেগনেন্সির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। হুরের হিমোগ্লোবিনের পয়েন্ট একদমই কম। শরীরে রক্তশূন্যতা রয়েছে। প্রেশার নিয়ন্ত্রণে আসে না, শরীর দুর্বল। তাই আমি হুরকে অ্যাবর্শন করতে বলি। কিন্তু হুর মানতে নারাজ। সে বাচ্চা চায়। তাই কোনো উপায় না পেয়ে হুরকে প্রতিকারের জন্য ইঞ্জেকশন নিতে বলি। কিন্তু এরপর হুরের আর কোনো খোঁজ নেই। রিপোর্ট অনুযায়ী হুর টাইম টু টাইম ইঞ্জেকশন নেয়ও নি। এখনকার রিপোর্ট অনুযায়ী বেবি সুস্থ আছে, কিন্তু ডেলিভারির সময় হুর ও বেবি দুজনের প্রবলেম হতে পারে। মৃত্যু হতে পারে, বাঁচার চান্স কম। অগ্নি আমার দিকে রাগান্বিত চোখে তাকায়। আমি বেশ বুঝতে পারছি অগ্নির রাগের কারণ কি। অগ্নির চোখ টলটল করছে। অগ্নি আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে এসব আগে জানাওনি কেন? আমি চুপ করে আছি। ভয়ে আমার হাত পা কাঁপছে। এতটা দিন ঠিক এই ভয়েই ছিলাম। অগ্নি আমার ধমক দিয়ে বলে, আমি কিছু বলছি হুর, আমাকে জানাওনি কেন? হোয়াই?
অগ্নি শেষ ধমকে আমি কেঁপে উঠি। অগ্নিকে এভাবে রেগে যেতে দেখে ডক্টর আন্টি অগ্নিকে বলেন, বি কুল অগ্নি, এখন মাথা গরম করার সময় না। হুর যা বোকামি করার তা তো করেই ফেলেছে, কিন্তু এখন সলিউশন খোঁজার দরকার। আন্টি আমাকে বলুন কি করতে হবে, আমি সব করব। আমার হুর যেন সুস্থ থাকে, এর জন্য যত টাকা লাগে যা যা করতে হবে আমি সব করব। অগ্নি করুণ স্বরেই বললেন। অগ্নির চোখে মুখে ভয়, যেন সে দিশেহারা হয়ে গেছে। অগ্নির এমন মুখ দেখে আমার ভিতরে সব ভেঙে কান্নার ঢল নামতে চাইছে। আন্টি বললেন, হুরের সাথে আমার সম্পর্ক এখানকার না, অনেক আগের। আমি আর হুরের মামি ক্লাসমেট। হুরকে দেখে তার মা হুমায়রার কথা মনে পড়ছে। সেও হুরের মতোই ছিল জেদি। প্রেগনেন্সিতে কমপ্লিকেশন ছিল, কিন্তু সে হুরকে বেছে নিয়েছে, যার ফলে ডেলিভারির সময় তার মৃত্যু হয়। হুর আমার কাছে আমার মেয়ের মতো, আমি নিজের বেস্টটাই করব। তোমাদের ভেঙে পড়লে হবে না, সাহস করে লড়তে হবে। আল্লাহ চাইলে অবশ্যই হুর আর বেবি সুস্থ থাকবে। তুমি চিন্তা করো না অগ্নি, আল্লাহকে ডাকো। আমি মাথা নত করে প্রত্যেকটা কথা শুনলাম। চেম্বার থেকে বের হতে অগ্নি আমার হাত ধরে নিয়ে গাড়ি পর্যন্ত আসে। অনেকটা জোরে ধরেছিল, একবারের জন্য আমার দিকে তাকায়নি। সারা রাস্তা দুজনের মাঝে পিনপতন নীরবতা ছিল। অগ্নির ভিতরে রাগে ফুটছে তা আমি বেশ বুঝতে পারছি। বাড়িতে ফেরার পর থেকে অগ্নি আমার সাথে কোনো প্রকার কোনো কথা বলেনি, ভালো খারাপ কোনো কিচ্ছু না। অগ্নির এই শান্ত স্বভাব আমার বড় কোনো জ্বরের পূর্বাভাস মনে হচ্ছে। আমি অগ্নির অপরাধী, আমি মানি আমি যা করেছি ভুল, অন্যায় আর বোকামি। অগ্নির কাছে কোনো কিছু এক্সপ্লেন করার মতো আমার মুখ নেই। আমি আমার ভুলের কথা চিন্তা করে মাথা নত করে আছি। মন খুব কু ডাকছে, জানি না কি হবে। খাবার টেবিলেও আসেনি। আসার পর থেকে মায়ের রুমে দরজা বন্ধ করে বসে আছে। ডাকার সাহস হয়নি, যদি রেগে যাই। কোনো রকমে ডিনার করে রুমে চলে আসি। অগ্নির রুমে নেই, কিছুতেই চোখে ঘুম আসছে না। চিন্তা মাথায় বার হয়ে আছে। বিছানায় হেলান দিয়ে লাইট অফ করে বসে আছি। ঘড়ির কাঁটাতে রাত 12টা ছুঁই ছুঁই। এমন সময় দরজা খোলার আওয়াজ কানে আসে। দরজা থেকে তাকিয়ে দেখি অগ্নি। বিছানায় হেলান ছেড়ে একটু উঠে বসি সবটা এক্সপ্লেন করার জন্য নিজেকে প্রিপেয়ার করি। কিছুক্ষণের মধ্যে অগ্নি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আমার দিকে কয়েক সেকেন্ডের জন্য তাকিয়ে বড় বড় পা ফেলে বারান্দায় চলে যায়। আমি শান্ত চোখে সবটা দেখি। তারপর অগ্নির পিছনে পিছনে বারান্দায় চলে যাই। অগ্নি আকাশের দিকে তাকিয়ে আছে, দুহাত বারান্দা রেলিংয়ের উপর রাখা। আমি অগ্নির পাশে গিয়ে দাঁড়াই। এই তো খানিক পূর্বে বৃষ্টি থেমেছে। আকাশ একদম পরিষ্কার, কোনো মেঘ নেই, একদম স্বচ্ছ। ঠান্ডা শীতল হাওয়ায় গা শিরশির করছে। গাড় ঘুরিয়ে অগ্নির দিকে তাকিয়ে দেখি অগ্নি অন্যমনস্ক, চোখ এখনো আকাশের দিকে, কোনো এক গভীর চিন্তায় মগ্ন। আমার উপস্থিতি এখনও টের পায়নি। আমি গলা জড়ে নতস্বরে বলি, এখনও কি আমার উপর রেগে আছেন? একবার জিজ্ঞেস করবেন না কেন করেছি? জানতে চাইবেন না কেন এমন সিদ্ধান্ত নিয়েছি? অগ্নির কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখি অগ্নি অন্যমনস্ক, যেন আমার কথা ওনার কানে যায়নি। আমি অগ্নির পাশে এতটা সময় ধরে আছি, ওনার খেয়ালই নেই। অগ্নি এমন বিহেভ করছে যেন আমি এখানে নেই। অগ্নির এই নীরবতা, স্তব্ধতা সব কিছু আমাকে ভেঙে ছুড়ে দিচ্ছে। অগ্নি আমাকে সেই সবচেয়ে কঠিন শাস্তিটাই দিচ্ছে। আমাকে প্রচণ্ড রকম ইগনোর করছে। আমি পারছি না অগ্নির এই শাস্তি ভোগ করতে। আমার চোখ জোড়া গোলাটে হয়ে আসছে। তিলে তিলে হচ্ছি। মনে হচ্ছে কেউ বুকের মাঝে হাজারো সুইয়ের গায়ে দিচ্ছে। আমি ছুটে গিয়ে অগ্নিকে পিছন থেকে জড়িয়ে ধরি। চোখের জলের বাঁধ ছেড়ে দেই। শব্দ করে কাঁদতে কাঁদতে বলি, কেন এমন করছেন? কেন? আমি পারছি না তো আপনার ইগনোর সহ্য করতে। আপনি আমাকে মারেন, বকুন, ধমকান, কিন্তু প্লিজ এই নিষ্ঠুর শাস্তি দিয়েন না। এই শাস্তি যে মরণ থেকেও উত্তম। আমার সাথে কথা বলেন অগ্নি, প্লিজ। অগ্নি কোনো কথা বলল না, ঠায় আগের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আমি আগের মতোই চোখ বন্ধ করে কান্না করছি। অগ্নিকে অনবরত বলছি আমার সাথে কথা বলতে, কিন্তু অগ্নির কোনো সাড়া নেই। পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আজ আমার চোখের পানিও অগ্নির পাথর নেয় মন গলাতে পারছে না। এতটা রুষ্ট আমার উপর আমি আর মানতে পারছি না। এই নীরবতা, স্তব্ধতা নিতে পারছি না। সব হুঁশ জ্ঞান ভুলে অগ্নির সামনে চলে যাই। দুহাতে অগ্নির মুখ চেপে ধরে জোর করে অগ্নির মুখ আমার দিকে ঘুরাই। জোর করে অগ্নির ঠোঁটে আমার ঠোঁট জোড়া চেপে ধরি। জোর করে তাকে কিস করি। কিছুক্ষণ পর অনুভব করতে পারি অগ্নির থেকে কোনো সাড়া নেই। আমি হতাশ চোখে অগ্নির দিকে তাকিয়ে দেখি অগ্নি সবটা শান্ত চোখে দেখছে। আমি অগ্নি থেকে কিছুটা দূরে চলে যাই। চিৎকার করে কান্না করতে করতে বলি, কেন এমন নির্দয় হচ্ছেন? আপনি শুনতে পারছেন না আমার কথা? আমার কান্না, চোখের পানি আপনি দেখতে পাচ্ছেন না? এত নিষ্ঠুর শাস্তি কেন আমায় দিচ্ছেন? আপনার আমাকে এড়িয়ে চলা আমাকে পাগল করে দিচ্ছে। এর চেয়ে ভালো আপনি আমাকে মেরে ফেলেন। নিজের দুহাতে আমার গলা চিপে প্রাণ নিয়ে নিন। নিচ্ছেন না কেন? নিন।
আমি পাগলের মতো বিহেভ করছি। জোর করে অগ্নির হাত আমার গলার কাছে টেনে আনছি। অগ্নি আমার প্রত্যেকটা কাজ শীতল চাহনিতে পর্যবেক্ষণ করছে। ওনার চোখে কোনো প্রকার ভাব নেই, না আছে কোনো ভাষা। অন্যদিকে তাকিয়ে শান্ত গলায় বলল, অনেক রাত হয়েছে, রুমে গিয়ে ঘুমাও। অগ্নির কথা শুনে কিছুক্ষণ থম মেরে থাকলাম। ওনার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে নিজেকে সামলে বললাম, ঠিক আছে, আমার সাথে কথা বলবেন না তো? আমার দিকে তাকাবেন নাও পর্যন্ত? তাহলে আমার এখানে এই বাড়িতে আপনার কাছে থেকে কী লাভ বলুন? আমি কেন এখানে পড়ে থাকবো? আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। কথা শেষ করে হুড়হুড় করে অগ্নির সামনে থেকে চলে আসি। রাগ, জেদ, খারাপ লাগা আমার মাথা নষ্ট করে দিয়েছে। আমি রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে তুফান বেগে অগ্নি এসে আমার বাহু ধরে আটকায়। আমাকে টানতে টানতে বিছানায় ফেলে। অগ্নি চোখ জ্বলন্ত লাভার মতো জ্বলছে। আমার হাতের ডানা শক্ত করে ধরে চিৎকার করে বলে, কি খুব সাহস বেড়েছে? খুব? একবার বাড়ি থেকে বেরিয়ে কলিজা বড় হয়ে গেছে তাই না? কথায় কথায় বাড়ি ছাড়া। আমার থেকে মুক্তি চাস? যা, তুই মুক্তি। মা বাবা সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যা। কাউকে লাগবে না আমার, কাউকে না, তুই যা। এসব বলতে বলতে পানির জগটা মাটিতে ছুঁড়ে মারে। রুমের সব কিছু ভাঙচুর করতে লাগে। পাগলের মতো কাজ করছে। আমি ভয়ে কুঁকড়ে গেছি, ডুকরে কান্না করছি। অজরে চোখ থেকে পানি পড়ছে। অজরে অগ্নির এই ভয়ঙ্কর তাণ্ডব আমি আগে দেখিনি। ভয়ে আমি চুপসে গেছি। সব কিছু ভাঙচুর করে কিছুক্ষণ পর হেলতে দুলতে আমার দিকে আসে। হাত থেকে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। অগ্নি নিজেকে নিয়ন্ত্রণে নেই, যে কোনো সময় সে কিছু করতে পারে। আমি ভয়ে পিছিয়ে যাই। ভয়ে সারা শরীর কাঁপছে। অগ্নি আমার সামনে দপ করে বসে আমার দিকে হাত বাড়াতে আমি সরে যাই। এতে যেন ওনার রাগ আরও বেড়ে যায়। একটানে আমাকে টান দিয়ে তার বুকের সাথে জড়িয়ে নেয়। আমি ভয়ে তখনও ঠক ঠক করে কাঁপছি। কি আশ্চর্য, যে বুকে নিজের শান্তির ঠিকানা খুঁজে পেতাম, এখন সেখানে ভয় লাগছে। আমি আদো আদো স্বরে বলি, আমাকে ছেড়ে দিন, আমার আপনাকে খুব ভয় করছে। অগ্নি আমার কথায় ব্রু কুঁচকে আমার দিকে তাকায়। আমার গালে ওনার দুহাত চেপে ধরে। চোখ বন্ধ করে আমার নাকের সাথে ওনার নাক ঘষতে ঘষতে বলে, আর আমি যে তোমাকে হারানোর ভয়ে সেকেন্ডে সেকেন্ডে মরছি। তুমি এত স্বার্থপর কেন? কেন আমাকে এমন ভয়ঙ্কর শাস্তি দিতে চাও? আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ? আমি না হয় তোমাকে চিনতে পারিনি যে তুমি আমার ভালোবাসা, আমার পরিজান, তাই বলে এত কঠিন শাস্তি দিবে? বাবাকে খুব কম বয়সে হারিয়েছি, তারপর মায়ের সব, কিন্তু মাও ছেড়ে চলে গেছে। তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি। আমার মন প্রাণ ধ্যান সব কিছু তোমায় উৎসর্গ করেছি। তোমায় ঘিরে দুনিয়া বানিয়েছি। এখন তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? আমাকে ছেড়ে যেতে চাইছো? আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? অগ্নির চোখের পানি আমার গাল বেয়ে পড়ছে। আমি চোখ খুলে দেখি অগ্নির চোখ বন্ধ। ওনার চোখ বেয়ে অজর ধারায় পানি ঝরছে। ছেলেরা সহজে কাঁদে না, পছন্দ কষ্ট পেলে চোখে পানি ঝরে তাদের। আমার কাজ অগ্নি এতটা কষ্ট পেয়েছে, এত গভীর আঘাত দিয়ে ফেলেছে নিজের ভালোবাসার মানুষটাকে। অগ্নির চোখে জল মুছে দিয়ে বলি, আপনি আমাকে একবার বোঝার চেষ্টা করলেন না। আমি কেমন এমন সিদ্ধান্ত নিয়েছি তা জানতেও চাইলেন না। আমি আপনাকে কোনো শাস্তি দিতে চাই না। এমন করার চিন্তা তো আমি কল্পনাতেও আনতে পারি না। শত বছর আপনার সাথে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি, কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল আমি ভেঙে পড়েছিলাম। রাগের বশে আপনাকে ছেড়ে তো গিয়েছিলাম, কিন্তু বাঁচার জন্য আমার কাছে কোনো কারণ ছিল না। আমি পারতাম অ্যাবর্শন করতে, কিন্তু তারপর কী নিয়ে বেঁচে থাকতাম? মায়ের আদর, ভালোবাসার শাসন আমি কখনো পাইনি। তা কেমন আমি জানি না। তা আমি চেয়েছি আমার সন্তানের শৈশবে নিজের শৈশব খুঁজে পাওয়া। তাকে দুনিয়ার সব রকম সুখ এনে দিতে আমি যা যা থেকে বঞ্চিত হয়েছি সে সব আমার সন্তানকে দিতে চেয়েছি। এতে যদি আমার জীবনে কোনো প্রকার ঝুঁকি আসে তো আসুক, আমি লড়াই করে নিব। সিলেট থেকে ফেরার পর অনেকবার আপনাকে বলতে চেয়েছি, কিন্তু সাহস জোটাতে পারিনি। আমি জানি আমার কাছে আপনি খুবই কষ্ট পেয়েছেন, কিন্তু আমি মা হয়ে কি করে আমার গর্ভের সন্তানকে হত্যা করতাম? এতটা সাহস যে আমার মাঝে নেই। যেখানে আমার মা হওয়ার সম্ভাবনা 50% ছিল, সেখানে মহান আল্লাহর দয়ায় আমি সেই সৌভাগ্য লাভ করেছি। আমি কি করে আল্লাহর এই দানকে অস্বীকার করতাম বলুন? আমার যে বাচ্চাটাকে চাই অগ্নি, আমার তোমাকে চাই। পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন নেই আমার, শুধু আমার পরিজানকে চাই। বেঁচে থাকার জন্য, প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য শুধু তোমাকে চাই। একবার আমার থেকে দূরে গেলে সত্যি সত্যি আমি মরে যাব। আমার কোনো বাচ্চা চাই না, আমার শুধু তোমাকে চাই হুর, ব্যাস। অগ্নি আমার কোলে মাথা রেখে এসব পাগলের মতো পলাপ বকছে। অগ্নির প্রত্যেকটা কথায় আকুল আবেদন। অগ্নির ভালোবাসার গভীরতা কতটা তা আমার জানা।
আল্লাহ না করুক যদি কোনোদিন আমার কোনো কিছু হয়েও যায়, অগ্নি আমাদের সন্তানের মুখ দেখে কখনো না তাকে দূরে ঠেলে দিবে না, বুকের মাঝে নিয়ে ঠিকই আগলে রাখবে। আমি অগ্নির চুলে হাত বোলাতে বোলাতে বলি, এমনটা বলতে নেই, এই সন্তান আমাদের দুজনের অংশ। যদি আমার কখনো কিছু হয়ে যায়, আমাদের সন্তানের মাঝে আমার ছায়া পাবেন। অগ্নি দমকে স্বরে বলে, শাটাপুর, আর কখনো এমন বাজে কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না, তোমার আমার জন্য বাঁচতে হবে। আমি তোমাকে কোথাও যেতে দিব না। অগ্নির হুঁশ শুধু অগ্নির কাছেই থাকবে। অগ্নির দমকে মুচকি হাসি। আমি জানি এই দমকের পিছনে অপুরন্ত ভালোবাসা আছে। আমি পাশ থেকে মেডিসিন বক্স নিয়ে অগ্নির হাতে কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে দেই। অগ্নির মাথায় ঠোঁট ছুঁয়ে অস্পষ্ট স্বরে বলি, আপনার পরিজন শুধু রাক্ষস রাজের। সময় চলমান স্রোতের ন্যায় নিজ গতিতে চলে। আস্তে আস্তে ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। ডাক্তার আন্টি সাহেব জানিয়ে দিয়েছেন সিজার করতে হবে। সিজার ছাড়া সম্ভব না। মার বাচ্চা দুজনেরই প্রাণের ঝুঁকি রয়েছে। যত দিন যাচ্ছে টেনশন ভয় বাড়ছে। আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর বাস্তবতার মুখোমুখি হব। মনে একরাশ ভয় জমেছে। সুন্দর বাস্তবতার মুখোমুখি হতে ভয় কেন? কারণ মা হওয়া চারটেখানি কথা না। একজন মহিলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো মা হওয়া, সেই সাথে সবচেয়ে ভয়াবহ মুহূর্ত সন্তান জন্ম দেওয়া। সন্তান জন্ম দেওয়ার জন্য অনেক সাহসের প্রয়োজন। এত বড় একটা অপারেশন ভয় বুকটা চাপ ধরে আছে। তাই মায়ের রুমে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে আছি। এই মানুষের ছবি যথেষ্ট আমার মনে সাহসের জন্য। ওনার প্রতিচ্ছবি আমার মনোবল বাড়ানোর জন্য পর্যাপ্ত। ঠোঁটে কি সুন্দর হাসি ঝুলে আছে, চোখে মুখে তেজ। প্রত্যেকটা মেয়ের জন্য উনি আইকন। ওনার জীবনী থেকে নতুনভাবে বাঁচার কারণ খুঁজে পাওয়া যায়। বেশটা মা হব, নিজের পরিচয় গড়ে তুলব। হঠাৎই অনুভব করি কেউ আমার কাঁধে হাত রাখছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি অগ্নি। চোখে মুখে ভয় আর টেনশনের ছাপ। অগ্নি হালকা আওয়াজে বলে, আমাদের বের হওয়ার সময় হয়েছে। আমি মাথায় হ্যাঁ পদক নাড়াই। অগ্নি আমার গালে হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু হবে না, আল্লাহর কৃপায় দেখবে সব ঠিক হবে। আমি বিতু বিতু গলায় বলি, আমার না ভীষণ ভয় করছে। ভয় পেও না, সব ভালো হবে, তুমি একটু সাহস রেখো। আমি হ্যাঁ বোধক মাথা নাড়লাম। অগ্নি আমার কপালে ঠোঁট ছুঁইয়ে দেয়। সব কিছু রেডি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হই। পুরোটা সময় অগ্নির বুকে মাথা রেখে এসেছি। বেশি ভয় আর চিন্তাই রয়েছে। হসপিটালে পৌঁছানোর পর আমাকে অপারেশন বেডে নেওয়া হয়। আমার শরীর ভয়ে কাঁপছে। অগ্নির দিকে অশ্রু ভরা চোখে তাকিয়ে আছি। অগ্নির চোখেও জল শিকশিক করছে। কিছুক্ষণ পর দরজা বন্ধ করে দেওয়া হয়। আমাকে আইভি ফ্লুইড দেওয়া হয় ক্যানুলার মাধ্যমে। তারপর আমাকে অ্যানেস্থেসিয়া করা হয়। ডাক্তার আমার সাথে কথা বলছে, সাহস দিচ্ছে। এরপর কি হচ্ছে আমি কিছু বুঝতে পারি না। বেশ খানিক সময় পর একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। এই কান্নার শব্দটা মধুর শব্দের মতো আমার কানে বাজে। হৃদয়ের গহীন থেকে তীব্র সুখের অনুভূতি হয়। আমার চোখ থেকে কয়েক ফোঁটা জল বেরিয়ে আসে। অদ্ভুত এক অনুভূতি। নার্স বাচ্চা কোলে নিয়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, অভিনন্দন, কন্যা সন্তানের মা হয়েছেন। আস্তে আস্তে আমার চোখ বুজে আসে, কিন্তু তখনও ঠোঁটে হাসি বিদ্যমান। জ্ঞান ফেরার পর দেখি অগ্নি আমার পাশে বসে আমার এক হাত জড়িয়ে ধরে আছে। অগ্নির চোখ থেকে অনবরত পানি ঝরছে। আমি ফিটফিট চোখে তাকিয়ে মুচকি হেসে দেওয়ার চেষ্টা করি। অগ্নি আমার চুলে হাত বুলিয়ে বলে, এখন কেমন লাগছে? আমি চোখে জাপটা ফেলে উত্তর দেই, যার অর্থ ভালো। অগ্নির চোখ থেকে এক ফোঁটা পানি আমার হাতে পড়ে। অগ্নিকে উদ্দেশ্য করে অভিমানী সুরে বলি, আপনাকে এত বড় উপহার দিলাম আর আপনি কান্না করছেন কেন? আপনি কি খুশি হননি? অগ্নি হাতে চুমু খেয়ে নিজের চোখের পানি নিয়ে মুচকি হেসে বলে, পাগলি, এই জল তো খুশির। তুমি আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ উপহার দিয়েছ। বাবা হওয়ার অনুভূতি হওয়াটা যে এত সুন্দর, এত সুখের অনুভূতি হয় তা আমার জানা ছিল না। তুমি আমাকে সেই সুখের সাথে পরিচয় করিয়েছ। বলো তোমার কী চাই? আমি দুনিয়ার সব সুখ তোমার সামনে বিছিয়ে দিব। আমি এক হাতে অগ্নির হাতের উপর আলতো স্পর্শ করে বলি, আমি সারা জীবন আপনার আর আমার মেয়ের সাথে বাঁচতে চাই। অগ্নি আমার উত্তরে মুচকি হেসে আমার কাছে এসে আমার মুখে অনবরত চুমু দেয়। কিছুক্ষণ পর আপু আমাদের বাবুকে কোলে করে কেবিনে ঢুকে। আপুর পিছনে বাকি সবাইকে দেখে আমি উঠে বসার চেষ্টা করলে অগ্নি আমাকে দৌড়ে বসায়। আপু আমার কোলে বাবুকে দিয়ে আমার চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে। বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। ছোট ছোট আঙ্গুল চকচক চাহনি, একদম সেই চাহনি মায়ের মতো। আমি চোখ বুজে আলতো করে বাবুর কপালে চুমু দিয়ে বলি, তুই আমার আদ্রিতা। মা ছেড়ে যাওয়ার পর আমার মায়ের অপূর্ণতা ছিল। তুই আমার সেই অভাবটা পূর্ণ করে দিলি। তোকে বুকে নিয়ে আমার সেই স্পর্শের অনুভব হচ্ছে। অগ্নির দিকে তাকিয়ে দেখি অগ্নি গাঢ় চোখে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। এই চাহনিতে সুখ, প্রাপ্তি, খুশি স্পষ্ট।
এক এক করে সবার সাথে কথা বলি। কিছুক্ষণ পর আমাদের দুজনকে রুমে একা রেখে বাকি সবাই বেরিয়ে যায়। এত দেখার পরও কোনোভাবেই চোখের তৃপ্তি মিটছে না। অগ্নি আমাদের দুজনের দিকে আগের দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁটে ঝুলন্ত হাসি। আদ্রিতার উপস্থিতি আমাদের জীবনে খুশির বাহার এনে দিয়েছে। আমাদের দুনিয়া আদ্রিতাকে ঘিরে। যে অগ্নি বাচ্চা কনসেপ্ট করে আমার উপর রুষ্ট ছিল, সে এখন সারা দিন মেয়েকে নিজের বুকে জড়িয়ে রাখে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। আমি বাবা মেয়ের ভালোবাসা দেখে নিজের চোখ জুড়াই। সঠিক করতে জীবন বোধ হয় এটাকেই বলে। যতবার অগ্নি আর আদ্রিতার দিকে তাকাই, ততবার আমার চোখ খুশিতে চকচক করে। কিন্তু বাস্তবতা ছিল অন্য কিছু। আমি ভুলে গিয়েছিলাম আমার জীবন অভিশপ্ত। এই জীবনের শোক নামক সোনার হরিণ নেই। আদ্রিতা জন্মের 15 দিনের মাথায় গভীর রাতে আমার খুব জ্বর হয়। চোখ খুলে রাখতে পারছি না। অগ্নি জ্বর মেপে দেখে 105 ডিগ্রি জ্বর। তার উপর সিজারের সেলাইয়ের সেই জায়গায় প্রচণ্ড রকম ব্যথা। যদিও আগে থেকে ব্যথা ছিল, কিন্তু এখন ব্যথা ক্রমশই বাড়ছে। বিছানায় মরার মতো অচেতন হয়ে পড়ে আসি। অগ্নি আমার এই অবস্থা দেখে বিচলিত হয়ে যায়। দ্রুত হসপিটালে অ্যাডমিট করে। এই 2 দিন কোনো কিছুই আমার খেয়াল নেই। অচেতন ছিলাম। জ্ঞান ফেরার পর নিজেকে হসপিটালে আবিষ্কার করি। শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। পেটে অসহনীয় ব্যথা। পেটের দিকে তাকিয়ে দেখি আমার পেটে সেলাই ছোটানো। নার্সটা ড্রেসিং করছে। অগ্নি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। অগ্নিকে কিছু জিজ্ঞেস করলে অগ্নির চোখে জল নিয়ে কেবিন থেকে চলে যায়। আমি উত্তেজিত হয়ে পড়ি। আমাকে উত্তেজিত হয়ে দেখে নার্সরা শান্ত করে। আমি শান্ত হতে জানতে পারি আমার সিজারিয়ানের সময় পর্দা সেলাইয়ের মাঝে একটা ভুলবশত করা হয়নি। আর আদ্রিত গর্ভে থাকাকালীন সময় হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় ডায়াবেটিক্স হয়। ইনফেকশন হয়ে পছন্দ ধরে গেছে। অবস্থা খুব ক্রিটিক্যাল। কিছু বলা যাচ্ছে না। আমি থম মেরে আছি। ডক্টরদের সামান্য বলের জন্য আমার জীবন মৃত্যুর পথে। এমনটাই কি আমার সাথে হওয়া ছিল? আমার মেয়ের ভাগ্য কি আমার মতোই হবে? মাতৃহীন সারা জীবন কাটাতে হবে? এই মুহূর্তে আমার মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে। কত স্বপ্ন সাজিয়েছিলাম, আদৌ কি তা পূর্ণ হবে? নার্সটা যাওয়ার সময় বলে দেয় আমার বাড়ির লোকদের ভিতরে পাঠাতে। কিছুক্ষণ পর আপু আদ্রিতাকে কোলে নিয়ে ভিতরে আসে। আমার একদম পাশ ঘেঁষে বসে। আপু চোখ ফুলে লাল হয়ে আছে, নিশ্চিত কান্না করেছে। আমি নিজেকে খুব শক্ত করার চেষ্টা চালাচ্ছি। আমি শক্ত গলায় বলি, আপু, আদ্রিকে একটু আমার কোলে আনো। আপু আদ্রিকে আমার কাছে আনতে আমি অনবরত আদ্রির সারা মুখে চুমু খেতে লাগি। চুমু দিতে দিতে একসময় কান্না করে দেয়। আপু আর নিজেকে আটকাতে পারে না, আমার সাথে কান্না করে দেয়। আপু আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, বোন তুই কান্না করিস না, ডক্টর বলেছে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আমি আদ্রির দিকে তাকিয়ে চোখে জল ফেলতে ফেলতে বলি, আপু কেন মিথ্যে আশ্বাস দিচ্ছ? আমি জানি আমি বাঁচব না, আমার সময় গনিয়ে আসছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার মেয়েটার জন্য। আমার মেয়েটার ভাগ্য আমার মতোই হবে। মা ছাড়া জীবন কতটা যন্ত্রণাদায়ক হয় আমি জানি। কত স্বপ্ন ছিল অগ্নির সাথে আদ্রির সাথে বাঁচব, কিন্তু দেখো কি হলো। এমনটা শুধু আমার সাথেই কেন হয়? আমার ভাগ্যটা কেন এমন বলতে পারো? আমি অনবরত কান্না করছি, কোনোভাবেই শান্ত থাকতে পারছি না। আদ্রিতা খাবারের জন্য কান্না করছে। আমি নিজের মেয়েকে খাওয়াতে পর্যন্ত পারছি না, বুকে জড়িয়ে ধরতে পারছি না। কতটা অভাগী মা আমি। আপু আমাকে শান্ত করে আদ্রিকে খাওয়াতে বাহিরে নিয়ে যায়। আমি গাড় ঘুরিয়ে বাহিরে তাকিয়ে আছি। আলো ছায়ার অদ্ভুত খেলা দেখছি। এমন কেন আমার জীবনটা? এমন সময় রুমে অগ্নির উপস্থিতি টের পাই। তাকিয়ে দেখি অগ্নি এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। এই 2 দিনই নিজের কী অবস্থা করেছে। চোখের নিচে মোটা করে কালো দাগ পড়েছে। দেখে মনে হচ্ছে চোখে কালে লেপটে রেখেছে। চেহারা মলিন, উস্কো খুস্কো এলোমেলো চুল। দেখে মনে হচ্ছে যুদ্ধ হেরে যায় এক পরাজিত সৈনিক। উনি আমার অগ্নি না, এই যে এক অন্য অগ্নি। অগ্নি আমার খুব কাছে এসে আমার গালে ঠোঁট ছোঁয়ায়। টুলে বসে নিচু হয়ে আমার বালিশে মাথা রাখে। অগ্নির ভারী নিঃশ্বাস আমার গালে পড়ছে। আমি চোখ বন্ধ করে নিই। চোখের কোণ গড়ে পানি পড়ে। অগ্নি তখনও চুপচাপ। আমি চোখ বন্ধ করে বাড়ি স্বরে বলি, অগ্নি আপনি আমার জীবনে অমূল্য রত্ন। আপনাকে ঠিক কতটা ভালোবাসি তা হয়তো কোনো শব্দে প্রকাশ করা যাবে না। ভালোবাসা কি আপনার থেকেই শিখেছি। আপনি মানুন আর না মানুন, আমি জানি আমার হাতে সময় কম, যে কোনো সময় অঘটন করতে পারে। এটাই সবচেয়ে তিক্ত সত্য। আমি আমার মৃত্যুর পূর্বে কিছু ইচ্ছে আপনার কাছে বলতে চাই, পূর্ণ করবেন? অগ্নি চুপ করে কোনো সাড়া শব্দ না পেয়ে আমি অগ্নির দিকে তাকাই। অগ্নি আমার দিকে ভাবলেশহীন চোখে তাকিয়ে আছে। এই চোখে অজস্র যন্ত্রণা। আমার কথাগুলো অগ্নির বুকে সুইয়ের মতো বিচ্ছে আমি জানি। অগ্নির এই দৃষ্টি আমাকে আঙ্গুল দিয়ে বলছে, হুর তুমি বড়ই নিষ্ঠুর। আমি নিজেকে একটু শক্ত করেই বলি, কি রাখবেন না আমার শেষ ইচ্ছে? এবার অগ্নি অশ্রুতে টলটল করা চোখে আমার দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আমি ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বললাম,
আমি চাই আমার মৃত্যুর পর আপনি ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত রাখবেন, আমাদের আদ্রিকে সামলাবেন, তাকে মা বাবা উভয়ের আদর দিবেন। কখনো যেন তাকে আমার ভাগ্যের মতো কষ্ট বইতে না হয়। 200 ডানার প্রজাপতি এই ডায়েরিটাই আমার সব অপূর্ণ ইচ্ছে স্বপ্নবন্দি আছে, যা পূর্ণ হয়নি। আমার সে প্রত্যেকটা স্বপ্ন আপনি আদ্রিকে নিয়ে পূর্ণ করবেন, এতে আমার আত্মার শান্তি পাবে। এই ডায়েরিতে আমাদের সম্পর্কের শুরু থেকে শেষ অবধি লিপিবদ্ধ আছে। আমি চাই আদ্রি যখন বড় হবে তার বাবা মায়ের সম্পর্কের গভীরতা জানুক। এটা আদ্রির মায়ের তরফ থেকে তার জন্য উপহার। আর আমার সর্বশেষ ইচ্ছে, আমি শেষবারের মতো মামা মামি নিশিত উচ্চবাইয়া টিয়া আপু সবাইকে দেখতে চাই। অগ্নির দিকে তাকিয়ে চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আমি হাউমাউ করে কান্না করে দেই। অগ্নি আমার সাথে কান্না করছে, আর বুকে জড়িয়ে নিতেও পারছে না, পেট কাটা। আমার হাত জড়িয়ে ধরে অগ্নি হাউমাউ করে কাঁদছে। আমি কান্নার মাঝে অস্পষ্ট স্বরে বলি, অগ্নি আমি বাঁচতে চাই, আপনার সাথে বাঁচতে চাই। মৃত্যু ভয় কতটা কঠিন জিনিস আমি সেই সময় বুঝেছি। পৃথিবীর সবচেয়ে সুখী সেই ব্যক্তি, যে ব্যক্তি সুস্থ এবং যার পরিবার তার সাথে আছে। টাকা অর্থ সম্পদ ক্ষণিকের মোহ, জীবন কতটা মূল্যবান তা অসুস্থ হলেই বোঝা যায়। সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করে আমি হাজার দফা মরছিলাম। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছি। অগ্নি আর পড়তে পারল না। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা করছে। ওহ, কি অসহ্য যন্ত্রণা! চোখটা ভরে এসেছে। এই 4 বছরে কতবার এই ডায়েরিটা পড়েছে, প্রত্যেকবারই একই রকমভাবে বুকটা চিনচিন করে উঠছে। চোখের কোণে জমানো অশ্রুটা মুছে অগ্নি দৃঢ়তর নিঃশ্বাস ছাড়ে। এমন সময় রুম থেকে আদ্রিতার কান্নার আওয়াজ অগ্নির কানে ভেসে আসে। অগ্নির রুমে ছুটে যেয়ে দেখে আদ্রিতার ঘুম ভেঙেছে। বিছানায় বসে বাবাই বাবাই বলে কান্না করছে। অগ্নি মেয়ের কাছে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলে, এই তো বাবাই, মাম্মাম তুমি কান্না করছো কেন? খারাপ স্বপ্ন দেখেছ কি? আদ্রিতা টলটল চোখে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। অগ্নি মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলে, কিচ্ছু হবে না, এই তো বাবাই তোমার কাছেই আছি। আদ্রিতা বাবার বুকে মাথা রেখে আহ্লাদি গলায় বলল, বাবাই, মাম্মামের গল্প বলো না। মাম্মামের গল্প শুনলে সব ভয় ব্যানিশ হয়ে যায়। বাবাই, মাম্মাম দেখতে কেমন ছিল? অগ্নি মেয়ের মাথায় চুমু খেয়ে মুচকি হেসে বলে, তোমার মাম্মাম একদম পরীদের মতো। যখন প্রথমবার তোমার মাম্মামকে দেখে মনে হচ্ছিল পরীদের দুনিয়া থেকে এসেছে। এতটা সুন্দর তোমার মাম্মাম, একদম আমার এই প্রিন্সেসের মতো। আদ্রিতা বাবার মুখে নিজের প্রশংসা শুনে খুশিতে লাফিয়ে ওঠে। কিছু একটা ভেবে আবার বলে, বাবাই, কাল আমার বার্থডে, আমরা মাম্মামের কাছে যাব তো? অগ্নি আদ্রিতার কপালে চুমু এঁকে দিয়ে বলে, অবশ্যই প্রিন্সেস। আদ্রিতা বাবার বুকে মাথা রেখে মায়ের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আদ্রিতা ঘুমাতে অগ্নি বিছানায় শুইয়ে দেয়। মেয়ের মুখের দিকে গভীর চোখে তাকিয়ে থাকে অগ্নি, একদম মায়ের অবিকল। হুরের মতো চোখ, মুখ, ঠোঁট হাসি, পুরো মায়ের কপি, মায়ের মতোই দুষ্ট। সকাল সকাল আদ্রিতাকে নিয়ে অগ্নি বেরিয়েছে। কিছুক্ষণ পর কবরস্থানের সামনে গাড়ি থামে। অগ্নি মেয়ের হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। আদ্রিতা বাবার সাথে যাচ্ছে ঠিক, কিন্তু কোথায় যাচ্ছে তা তার জানা নেই। ছোট্ট মস্তিষ্কে কিছু ঢুকছে না। তাই আদ্রিতা বাধ্য হয়ে প্রশ্ন করেই বসে, আমরা এখানে কেন এসেছি বাবাই? এটা কোথায়? প্রিন্সেস, এখানে দাদুনের কবর জিয়ারত করতে এসেছি। আজ তোমার জন্য অনেক বড় দিন, তাই দাদুনের ব্লেসিং নিতে এসেছি। আদ্রিতা এদিকে ওদিকে খোঁজাখুঁজি করে বলে, বাবা, দাদুন কোথায়? আমাদের সাথে থাকে না কেন? অগ্নি মেয়েকে একটা কবর দেখিয়ে বলে, ওই সেখানে দাদুন ঘুমিয়ে আছে। তুমি বড় আম্মুর সাথে থাকো, আমি ভিতরে যাই। কেমন? আদ্রিতা তার বাবার কথা মতো হিয়ার সাথে বাহিরে দাঁড়ায়। অগ্নি, আদিল আর আবির ভিতরে গিয়ে কবর জিয়ারত করে এয়ারপোর্টের সামনে অধীর কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। অগ্নি আর আদ্রিতা। আদ্রিতা বারবার ঘড়ি দেখছে। ইস, ফ্লাইট ল্যান্ড করছে কখন, এখনও তার মাম্মা বের হচ্ছে না কেন? উফ, কখন তার মাম্মা বের হবে, কখন তাকে দেখবে? অগ্নিরও মেয়ের মতো একই অবস্থা, বারবার ঘড়ি দেখে চলছে আর সামনের দিকে তাকাচ্ছে। হঠাৎ সামনের দিক থেকে তাকিয়ে আদ্রিতার চোখ আটকে যায়। রয়্যাল ব্লু কালারের গাউন পরা একটা পরী আসছে। কি সুন্দর দেখতে, একদম তার মতো। আদ্রিতা ছবিতে তার মাম্মামকে দেখেছিল, তবে এটাই কি তার মাম্মাম? এটাই তার মাম্মাম। তার বাবা বলেছে তার মাম্মাম একদম পরীদের মতো। আদ্রিতা ছুটে যায় সামনের দিকে। অগ্নি আদ্রিতা যাওয়ার দিকে লক্ষ্য করে তাকিয়ে থমকে যায়। সময় যেন এখানেই থেমে গেছে। এই তো সামনে তার পরিজন দাঁড়িয়ে আছে। পুরো 1 বছর 1 সপ্তাহ পর দেখেছে। অগ্নির বুক থেকে শান্তির এক শ্বাস বেরিয়ে আসে। অগ্নি থম মেরে দাঁড়িয়ে আছে, সামনের দৃশ্য চোখ জোড়াচ্ছে। অগ্নির পুরো পৃথিবী তার সামনে। হুর মেয়েকে বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে, চোখ থেকে পানি ঝরছে। আজ 1 বছর 1 সপ্তাহ পর মেয়েকে দেখছে। কত বড় হয়ে গেছে মেয়েটা। আদ্রিতার হয়তো তার মায়ের মুখ মনেও নেই। হুর আদ্রিতার ছোট ছোট হাতে চুমু খেয়ে বলে, মিস ইউ মাম্মা।
মিস ইউ এ লট। আদ্রিতা নিজের ছোট ছোট হাতে মায়ের মুখে হাত বুলিয়ে আদো আদো গলায় বলে, মাম্মাম তুমি সত্যি সত্যি বাবাইয়ের বলা পরীদের মতোই সুন্দর। হুর মেয়েকে আবারও জড়িয়ে ধরে অগ্নির দিকে তাকায়। অগ্নি লাগামহীন চাহনিতে হুরকে দেখছে। দুজনের দৃষ্টি বিনিময় হতে হুর লজ্জায় চোখ নামিয়ে পেলে। আদ্রিতা আবার বলে, মাম্মাম জানো, আমিও তোমাকে এতগুলো মিস করেছি। আমাকে আর রেখে যাবে না তো? হুম প্রিন্সেস, আর কখনো তোমায় রেখে যাব না। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। আদ্রিতা মায়ের কথায় খুশিতে লাফালাফি করতে থাকে। খুশিতে সবাইকে এ সংবাদ জানায়। হুর অগ্নির দিকে এগিয়ে যায়। এই মানুষটাই হুরের জীবনের সবচেয়ে বড় সম্বল। আজ সে বেঁচে আছে এই মানুষটার ভালোবাসার জোরে। 4 বছর আগে মৃত্যু দুয়ার থেকে হুর ফিরে এসেছে। মেডিকেল সায়েন্সে তার এমন অবস্থায় বেঁচে ফিরে অনেকটাই অলৌকিক ঘটনার মতো। যেখানে সবাই আশা ছেড়ে দিয়েছিল হুরের বাসার, সেখানে অগ্নি হার মানেনি। বাহিরের বিভিন্ন দেশের ডক্টরদের কাছে হুরের মেডিকেল রিপোর্ট মেল করেছে, সব রকম পন্থা অবলম্বন করেছে। দিনরাত হুরের সেবা করে তাকে সুস্থ করেছে। 3 মাস হসপিটালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাভাবিক জীবনে ফিরতে আরও 3 মাস লেগেছে। আর পুরো সময় অগ্নি তার ঢাল ছিল। আল্লাহর অশেষ কৃপায় আর অগ্নির দোয়া সেবাতে হুর আজ বেঁচে আছে। এই যে আজ হুর ইন্টার্নশিপ শেষ করে দেশে ফিরেছে, এর পিছনেও অগ্নির অবদান। হুর ইন্টার্নশিপের জন্য বাইরে যাওয়ার জন্য একদম রাজি ছিল না। হুরের খুব শক্ত জবাব ছিল অগ্নি আর আদ্রিতাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু অগ্নির জোড়াজুড়িতে সাথে পেরে ওঠে না। অগ্নির হুরকে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত দেখতে চায়। হুরকে শুধু সংসার জীবনে বেঁধে রাখতে চায় না, স্বাধীন সফল দেখতে চায়। কষ্ট হয়েছে হুরকে ছাড়া থাকতে, কিন্তু হুরের সফলতার জন্য সব কিছু সহ্য করতে পারবে। কে বলেছে শুধুমাত্র পুরুষরাই সফলতার পিছনে নারীর অবদান থাকে? নারীর সফলতার পিছনে পুরুষের অবদান সমান তালেই থাকে। আজ তার যে হুর বেঁচে আছে এর পিছনে তার স্বামীর অবদান। হুরের জীবনটাই অগ্নির যেন দান। বাড়ি ফেরার পর সবাই হুরকে ঘিরে ধরে আছে। অগ্নি হুরের কাছে ফেরার চান্স পাচ্ছে না। অগ্নিকে হুরকে দূর থেকে দেখছে। হুর সবার সাথে গল্প করছে। মাঝে মাঝে অগ্নির সাথে চোখাচোখি হচ্ছে। আদ্রিতার বার্থডেতে তার ফ্রেন্ডসরা এসেছে। সবার সাথে হুরের পরিচয় করিয়ে দিচ্ছে। আর বুক ফুলিয়ে বলছে, দেখেছ আমার মা কত সুন্দর, একদম ডিজনি প্রিন্সেসের মতো। হুর মেয়ের কাণ্ড দেখে হেসে যাচ্ছে। আদিলও ছোট বোনের সাথে তাল মিলাচ্ছে। হুরের মামা মামি, শেফা, তানভীর, নিশিত, উৎস সবাই আজ এখানে থাকবে। নিশিত প্রেগনেন্ট, খুব শীঘ্রই মা হবে। শেফা তানভীরে 3 বছরের একটা মেয়ে আছে। গভীর রাত। আদ্রিতে কিছুক্ষণ পূর্বে ঘুমিয়ে গেছে। মায়ের সাথে হাজারো গল্প করছে। জমানো সব কথা আজ মায়ের সাথে বলছে। এখন বুকে মুখ ডুবিয়ে ঘুমিয়ে আছে। অগ্নি পাশে ছিল, খানিক আগে বারান্দায় গেছে। হুর আদ্রিতাকে বিছানায় শুইয়ে বারান্দার দিকে পা বাড়ায়। এ বারান্দায় হুর অগ্নির হাজারো স্মৃতি জড়িয়ে আছে। হুর চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে শান্তির। নিজের বাড়ির মতো পৃথিবীতে কোথাও শান্তি নেই। বারান্দার দরজায় দাঁড়িয়ে দেখে অগ্নি গভীর দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। হুর আলতো পায়ে অগ্নির কাছে যায়। পিছন থেকে অগ্নিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। অগ্নি হুরের হাত টেনে সামনে আনে। হুরের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, এখন সময় হলো আমার কাছে আসার। হুর অগ্নির দিকে তাকিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে, কি করব বলুন, আপনার মেয়েই তো ছাড়ছিল না, তুমি পালাচ্ছিলে, আর এখন আমার মেয়ে দোষ দেওয়া হচ্ছে, তাই না? অগ্নি কথা বলতে বলতে হুরকে নিজের বাহুডোরে আবদ্ধ করে। গাড়ির কাছে মুখ ডুবিয়ে বড় বড় নিঃশ্বাস টেনে নিতে নিতে বলে, বুঝলে সুন্দরী, এতটা বছরে তুমি একটুও পাল্টাওনি। না পাল্টিয়েছে আমাদের ভালোবাসা। আজও তোমার গায়ের মিষ্টি ঘ্রাণ আমাকে পাগল দিশেহারা করে দেয়। আজও আমি তোমার প্রেমেতে অন্ধ। দিন দিন তোমার সৌন্দর্য বাড়ছে, আর আমাকে আরও বেশি পাগল করে দিচ্ছে। হুর লজ্জায় যেন মিলিয়ে যাচ্ছে। এখন অগ্নির কাছে আসলে সে প্রথমবারের মতো অনুভূতি হয়। গা ঠক ঠক করে কাঁপে। অগ্নি হুরের থুতনি ধরে উঁচু করে বলে, উফ, এই লজ্জা, আমার মাথা ধরিয়ে দিলে সুন্দরী, আজ যে নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারছি না। বলে আর 1 সেকেন্ড দেরি না করে হুরকে কোলে তুলে নেয়, রুমের দিকে পা বাড়ায়। ভালোবাসার রঙে আবার দুজনে মিলিয়ে একাকার হয়ে যায়। অনেকটা বছর পেরিয়ে গেছে। এই তো প্রকৃতি প্রখর শীতের প্রভাব ছাড়িয়ে বসন্তের দিকে পা বাড়িয়েছে। গাছে গাছে নতুন পাতা। প্রকৃতি নতুন রূপে সাজাচ্ছে। একদম মায়ের রূপ রং পেয়েছে। অসম্ভব সৌন্দর্যের অধিকারী। সূর্যের আলো চোখের উপর পড়তেই ঘুম ভাঙে। নিবু নিবু চোখে তাকিয়ে দেখে তার বালিশের কাছে র্যাপিং কাগজে মোড়ানো একটা বইয়ের মতো কিছু। আদ্রিতা চমৎকার একটা হাসি দিয়ে চট করে উঠে বসে। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে ডেটটা মার্ক করা। আজ তো তার 18তম জন্মদিন। সে ভুলিয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে র্যাপিং কাগজ ছাড়িয়ে দেখে উপরে লেখা শতডানার প্রজাপতি। এটা তো তার মায়ের ডায়েরি।
যার প্রতি তার কৌতূহল সে ছোট থেকে। সাথে একটা ছোট্ট সিরকোট, শুভ জন্মদিন মাই প্রিন্সেস। আমি জানি তোমার খুব কৌতূহল এই ডায়েরিটা নিয়ে। আমি বলেছিলাম এটা তোমার 18তম জন্মদিনের গিফট। আজ তুমি 18তে পা দিয়েছ। আজ থেকে তোমার আমানত। আদ্রিতা পাশের টেবিলে বাবার দেওয়া গিফট দামি ঘড়িটা পেল। খুশিতে পুরো বাড়ি নেচে বেড়াচ্ছে, সবাইকে দেখাচ্ছে। কিন্তু তার বাবাই আর মাম্মাম কোথায়? সে জানে এই সময় তারা কোথায় থাকতে পারে। বাগানের কাছে যেতেই দেখে অগ্নি আর হুর বাগানের বেঞ্চে বসে আছে। অগ্নি খুব আদরে হাত হুরের বেলুনিতে ফুল গেঁথে দিচ্ছে। আদ্রিতা তার বাবাই মাম্মামকে দূর থেকে দেখে চোখ জোড়াচ্ছে। আজ এতটা বছর পরেও তাদের মাঝে এত প্রেম। এই যুগে এমন প্রেমিক যুগল পাওয়া সত্যি খুবই দুর্লভ। আদ্রিতার কাছে ভালোবাসার ব্যাখ্যা মানেই তার বাবাই আর মাম্মাম। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শতডানার প্রজাপতি। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এটা গল্পের শেষ অংশ। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।